তৃণমূল দলটির প্রতিষ্ঠাতা ডক্টর মমতা ব্যানার্জি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলছেন যে বিজেপি ভোট লুট করে ক্ষমতা এসছে, এটা আমরা সবাই জানি। যারা মমতা ব্যানার্জির চটি খেয়ে বেঁচেছিল, যাদের বলা হতো চটি খেকো বা চটি খোর, এখন বিপদ বুঝে সব রাতরাত বলতে শুরু করেছে যা করেছে অভিষেক আর মমতা। ওনারা সব ধোয়া তুলসী পাতা ছিলেন, নিছক বালখিল্য শিশু। সেই দীপাঞ্জন এবং এই দীপাঞ্জন, ডিফারেন্সটা কতটা হলো? আগের দীপাঞ্জন অনেক বেশি ঠোঁটকাটা ছিল। পুলওয়ামার পর তীব্রতম আক্রমণ করেছি আমি ভারতের প্রধানমন্ত্রীকে, অথচ আজকে তো আমি বিধায়ক। কে আমি? দীপাঞ্জন কে? ভারতীয় জনতা পার্টির কাছে দীপাঞ্জন একটা মশা মাছি। দাদা, আপনি যখন প্রথম বিধায়ক হয়ে নিজের কাজ শুরু করলেন, আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই কি আমি বিধায়ক। সরকার কি কোনো পুনর্বাসনের ব্যবস্থা করবে দেখুন, গরিব হকারদের জন্য? সরকার কি করতে পারে? বুলডোজারের মাহাত্ম্য ওটাই যে এই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, হারিয়ে যাওয়া ভরসা, তা বুলডোজার খুব তাড়াতাড়ি নিয়ে আসে। মানুষের প্রাণের বাঁচার অধিকার সংবিধান দিয়েছে, আর এই তৃণমূলের গুন্ডারা এই সংবিধানের অধিকারটা কেড়ে নিয়েছে। তার মানে কি সব পার্টি অফিসেই বেডরুম? বান্ডিল বান্ডিল কন্ডম, মদের বোতল, কি পায়নি? সংবাদ মাধ্যমের নিজস্ব সে থাকবে। এখন তুমি যদি মেরুদণ্ড জমা দিয়ে দাও আমার কাছে, তো সেটা কি সম্পূর্ণ আমার দোষ? সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন উত্তরপাড়ার নবনির্বাচিত বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। দায়িত্ব পাওয়ার পর থেকেই অবৈধ নির্মাণে বুলডোজার চালানো থেকে শুরু করে নিজের এফডি ভাঙিয়ে জনতার দরবার খোলা, রাজ্য রাজনীতিতে একেবারে চর্চায় রয়েছেন তিনি। কিন্তু এই গত 2 মাসে ঠিক কি কি কাজ করলেন তিনি? আগামী দিনেই বা কি কি কাজ করবেন উত্তরপাড়ার জন্য? আমাদের রাজ্য এই মুহূর্তে কি পরিস্থিতিতে রয়েছে? নতুন সরকারের কাছ থেকে আমরা কি বা আশা করতে পারি? সমস্ত প্রশ্নের উত্তর খুঁজেছি আজকের এই পডকাস্টে। সঙ্গে থাকুন। দাদা, 2 মাস হয়ে গেল উত্তরপাড়ার বিধায়ক। জীবন কতটা পরিবর্তন হলো? কেমন আছেন? দেখো, দার্শনিকভাবে বলতে গেলে সকালে সেই সূর্যটা ওঠে, আর সন্ধ্যাবেলা বিকালবেলা সূর্যটা অস্ত যায়। এটা যদি দিন হয় তাহলে দিন তো আছে, পরিবর্তন হয়নি। একটা জিনিস যেটা হয়েছে, যেটা আমার একমাত্র অভিযোগ রাজনীতির বিরুদ্ধে, আমার জীবন থেকে খুব গুরুত্বপূর্ণ 4টে জিনিস ছিনিয়ে নিয়েছে। আমি ভীষণ আড্ডা মারতে ভালোবাসতাম, শেষ, একদম শেষ। আমি ভীষণ ক্লাসিক্যাল মিউজিক শুনতে ভালোবাসতাম, আজকাল দিনে 2 মিনিটও শোনার সময় হয় না। আমি ভীষণ রান্না করতে ভালোবাসতাম, বন্ধ। বই পড়তে ভালোবাসতাম, বন্ধ। তো এই 4টে জিনিস ছাড়া আমি কোনোদিন ভাবতে পারিনি যে দীপাঞ্জনের কোনো অস্তিত্ব থাকবে। 4ঠা মের আগে আমি ভাবতে পারিনি। 4ঠা মে থেকে দেখলাম আমার পৃথিবীটা বদলে গেছে। সেই সূর্য উঠছে, সেই সূর্য অস্ত যাচ্ছে, আমার জীবনটা বদলে গেছে। এখন শুধু মানুষ, মানুষ, মানুষের প্রত্যাশা, কাজ, এই নিয়ে রয়েছে। সেই দীপাঞ্জন এবং এই দীপাঞ্জন, ডিফারেন্সটা কতটা হলো? না, কোনো খুব একটা পার্থক্য নেই। কিছু কিছু পার্থক্য যেটা আমি খুব ভালোভাবে বিশ্লেষণ করলে বুঝি, সেটা হচ্ছে আগের দীপাঞ্জন অনেক বেশি ঠোঁটকাটা ছিল, যেটা মনে আসতো বলে ফেলতো। এই দীপাঞ্জন এখনো ঠোঁটকাটা, এখনো যেটা মনে আসে বলে ফেলি, যেটা আমি বিশ্বাস করি। চিরকাল আমি যেটা বিশ্বাস করেছি আমি সেটাই বলি, আর যেটা বলি সেটা করি। এখন মাঝে মাঝে একটু ডিপ্লোম্যাটিক হওয়ার চেষ্টা হই, ব্যর্থও হয়ে যাচ্ছি। হয়তো কিছুদিন পরে আমি হয়তো সফল হব। আমি এখনো বলছি যে আমি 5% রাজনীতিবিদ, 95% সেই এনএসজির দীপাঞ্জন। তো এটা হয়তো বছর 2 পরে 20-80-তে হয়ে যাবে যে 20% রাজনীতিবিদ, 80% এনএসজি। 5 বছর পরে কি হবে বলতে পারছি না। তো পরিবর্তন তো হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। অনেক ঠান্ডা মাথা হয়ে গেছি। না হলে যেরকম সমস্ত ফোন আসে, রাত্রেবেলায় 12টার সময় আমাকে ফোন করছে, আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। এবং আমার ব্যক্তিগত নাম্বার আমার পুরো উত্তরপাড়া বিধানসভায় মানুষের কাছে আছে।
এবং রাত্রে 12টার সময় ফোন করে আমায় বলছেন একজন ভদ্রমহিলা সোসাইটিতে পাগল কুকুর ঢুকে গেছে, কি করব। বিধায়ককে? হ্যাঁ। এমনও আসে ঘটনা, একজন ভদ্রলোক, অ্যান্ড ইটস আনবিলিভেবল, কারণ মানুষ না এতদিন তাদের কোনো বিধায়ক পায়নি, ধরাছোঁয়ার বাইরে ছিলেন 15 বছর, তো বিধায়করা। বিশ্বাসই করতে পারে না। যখন আমাকে অধিকাংশ লোক ফোন করে, এরকম রেগুলার বহু লোক আছেন, ফোন করে বলেন যে দীপাঞ্জন বাবু বা এমএলএ সাহেব, আমি খুব অপছন্দ করি কথাটা, তো এমএলএ সাহেবের সঙ্গে কথা বলতে পারি, এটা কি ওনার নাম্বার? তো আমি যখন বলি আমি দীপাঞ্জন বলছি, কেউ বিশ্বাসই করতে পারে না। আপনি এমএলএ দীপাঞ্জন? হ্যাঁ। তো একটা গেল, এই এই প্রত্যাশাটা ভয়ঙ্কর একটা চাপ। এমনও ঘটনা ঘটে, একজন ভদ্রলোক, আমি জানি না উনি শুনছেন কিনা, না শোনাটা উচিত এই প্রোগ্রামটা, খুব ভালো জামা কাপড় পরা, খুব বুদ্ধিদীপ্ত চেহারা, খুব ভালো কথা বলছেন, এসে বললেন যে এরকম আমাকে না কেউ ট্র্যাক করছে, ফলো করছে। আমি বললাম মানে কবে থেকে? বললো 4 বছর ধরে। আমি বললাম আপনি পুলিশের কাছে যাচ্ছেন না কেন? বলে পুলিশ হেসে উড়িয়ে দেয়, আমাকে পাত্তা দিচ্ছে না, এই নেই, আপনি বিধায়ক, আপনি আমাকে সাহায্য করুন। ট্র্যাক করছে 4 বছর ধরে, আপনি কি করে বুঝতে পারেন? না আমি সবসময় কুকুরের আওয়াজ শুনতে পাই। ইটস আ পিওরলি সাইকিক কেস, এবং ওনাকে দেখে বোঝা যাচ্ছে না। আমি ভাবছিলাম যে কত দুর্ভাগা লোকটি, যে পৃথিবীতে কেউ নেই ওর কথা শোনার, এবং আমি কত ভাগ্যবান যে এইটুকু বিশ্বাস করে এসেছেন আমার কাছে, যে হ্যাঁ এই লোকটা আমার এই প্রবলেম সলভ করবে, যে আমি সবসময় কুকুরের ডাক শুনতে পাচ্ছি। তো আমি কি করতে পারতাম? আমার কাছে অপশন ছিল যে আমি ওনাকে হুট আউট করে দিতে হবে, পাগল পাগল বলে একটা। দ্বিতীয় যে না, একদম ভালো পোশাক পরা, ভালো ভদ্রলোক, ইয়াং। আমি আমার কলকাতায় এক বন্ধু আছে সাইকিয়াট্রিস্ট, তার সঙ্গে কথা বলে ভদ্রলোককে বললাম আপনি ওনার সঙ্গে আলাপ করুন, উনি আপনার সমস্যার সমাধান করে দেবেন, উনি এক্সপার্ট, ওই ট্র্যাকিং প্যাকিং আর করবে না। তারপর বন্ধুকে বললাম যে যাবে, আমি পাঠালাম, ফিজ নিও না, ট্রিটমেন্ট করো, কারণ ইটস আ সাইকিক কেস। তো এরকম কেস আমার কাছে আসছে, হাজব্যান্ড ওয়াইফের সেপারেশন হয়ে গেছে, হাজব্যান্ড চাইছে ডিভোর্স আর ওয়াইফ দিতে চাইছে না, আমার কাছে ওয়াইফ আসছেন, না আপনি আমাদের বসিয়ে মিউচুয়াল করান, আমি সংসার করতে চাই। মানে বিধায়কের এক্সপ্যানশনটা কোথায় চলে গেছে আমি জানি না, আমার বলার কিছু নেই। অ্যাকচুয়ালি যেটা হয়েছে দাদা, আমরা এত বছরে কোনো বিধায়ককে তো কাছে পাইনি, অ্যাক্সেস করতে পারিনি। অনেকগুলো লেয়ার হয়তো ক্রস করে আমাদের পৌঁছতে হয়েছে প্রয়োজনে, তাও পাওয়া যায়নি। তো আপনি যখন সেই অ্যাক্সেসটা মানুষকে দিচ্ছেন, মানুষের আশাটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সেজন্যই তো আমাকে মানুষ ভোট দিয়েছে। আমার যে সেক্রেটারি, হি ইজ অ্যান অ্যাডভোকেট ইন ক্যালকাটা হাইকোর্ট। আমি তো ওকে বলি যে ভাই তুমি ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট। আমি হাসি ওর সঙ্গে, আমি একটা পুরোনো ভার্না নিয়ে তো ঘুরে বেড়াই নিজের গাড়িতে, আর ওর অডি গাড়ি আছে। হলো যে সেক্রেটারির অডি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আমার লজ্জা লাগে। বাট আমি ওকে বলি যে কেন? বললেন না স্যার আপনার কাছে শিখতে এসেছি, রাজনৈতিক উচ্চাভিলাষ তো সবার থাকে, শিখতে এসেছি। ও নিজে বলে যে ওই আমাদের ওখানকার স্থানীয় বিধায়ক ছিল স্নেহাশিস চক্রবর্তী, আগে পরিবহন মন্ত্রী ছিল, তার সঙ্গে দেখা করতে গেলে নাকি একটু আউট অফ টার্ন তাড়াতাড়ি, তাহলে ওর সেক্রেটারি বা পিএ এদের 2,000 টাকা করে 3,000 টাকা করে দিতে হতো। ভাবতে পারছো মানুষ কিরকম, কোন পজিশনে ছিল, কি না, এটাই সিচুয়েশনে আমরা ছিল? ভাবতে পারি দাদা, কেননা আমাদের পশ্চিমবঙ্গে এটাই খুব স্বাভাবিক একটা সিস্টেম ছিল। আই আই কান্ট এগ্রি, কারণ এই ভয়ঙ্কর অবস্থাটা কিন্তু 15 বছরে হয়েছে। আগের বাম আমলে কিন্তু আমরা তো বড় হয়েছি। হ্যাঁ, সিপিএম এর একটা গম্ভীর মাতব্বরি একটা গলা হতো, লোকাল কমিটি এলসি অফিসে আসুন, এই সেই, ঠিক আছে, কিন্তু কোনো বিধায়কের সঙ্গে দেখা করতে যাওয়া, আমার মনে হয় না সেখানে টাকা দিয়ে যে যেতে হবে, এটা আমার মনে হয় না। হতে পারে বেশ কিছু বিধায়ক একটু দুর্মুখ ছিলেন, কারণ বামেদের একটা স্বভাব আছে দেখবে, যে আমি সৎ, মানে এই পৃথিবীতেই এটা একটা, যে আমি যেহেতু সৎ, বিশেষ করে রাজনীতিবিদ, তো আমার দুর্বিনীত হওয়ার অধিকার রয়েছে, কারণ আমি সৎ। বিনম্রতা, বিনয় আর সততা একসঙ্গে চলতে পারে, এটা এরা বিশ্বাস করতো না, বা এখনো অনেকে হয়তো বিশ্বাস করে না। কিন্তু মানুষের যেটা সমস্যা হয় কি বলতো, যে যখন তারা একটা সমস্যায় পড়ে তাদের বিধায়কের কাছে যায়, একটা তো অধিকার বোধ হয়, সেটাই তো আমাদের গণতন্ত্র। কিন্তু যখন গিয়ে দেখছে না বিধায়কের চেহারাটাই অন্যরকম,
এবং আমি বহু বিধায়ককে চিনি। এই যে আমি বললাম এই ভদ্রলোকের কথা, যে স্নেহাশিস চক্রবর্তী, বিভিন্ন টিভি প্রোগ্রামে আমার সঙ্গে ওনার ডিবেটে দেখা হয়েছে। আমি খুব মানে হতবাক হয়ে গেছিলাম। ওরে বাবা, সে এমন সমস্ত ঘটনাবলী সামনে আসছে, এটা ভাবাই যায় না। কিরকম ঘটনা ধরুন দেখছেন? আমি শুনলাম, আমি জানি না কতটা সত্যি, আমি ওখানে তো প্রচণ্ডভাবে ডেমোলিশন করছি। আগামীকালই একটা বিশাল প্রপার্টি ডেমোলিশন করছি আমি, বিশাল প্রপার্টি, ওটা নাকি ওনার বেনামে, এবং বিশাল প্রায় 1 একর জমিতে করে রয়েছে, সেটা কি সরকারি জমি? সরকারি জমিতে। আমি কালকে বুলডোজার নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে ডেমোলিশ করব। এবং যে ভদ্রলোক, এটা বিশ্বাস করতে পারো, বা একজন বিধায়ক বা মন্ত্রীর কাছে দেখা করতে গেলে মানুষকে 1000-2000 টাকা দিতে হয় বাইরে, নাহলে ভেতরে ঢোকা যায় না, সে মন্ত্রী জানতো না, সে বিধায়ক জানতো না, তো তার এখানে আসার জন্য লোককে 2000 টাকা দিতে হচ্ছে। সো এইগুলো না, এরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল তৃণমূল দুর্নীতির। তো এতে মানুষ দূরে থেকেছে একটা সময় ভয়ে। এবার যেহেতু নির্বাচন কমিশন বলেছিল যে আপনারা ভয়মুক্ত হয়ে ভোট দিন, এবং যে কথাটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং বিরোধী দলের মুখ ছিলেন আজকের যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু, উনিও যেটা বারবার বলেছেন যে ভয় আউট, ভরসা ইন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলছেন যে বিজেপি দুর্নীতি করে ভোটে জিতেছে। দেখো, যে এই যে মমতা ব্যানার্জির তো একটা ধারাবাহিকতার ইতিহাস রয়েছে। 2002-এ যখন অনলি মমতা পোস্টার পড়েছিল কলকাতা জুড়ে, এবং বাংলার মানুষ মেনে নিয়ে ওনাকেই লোকসভায় পাঠিয়েছিল, একমাত্র তৃণমূল। নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর প্রথম ডায়ালগ ছিল গিল পারচেসড, MS গিল তৎকালীন মুখ্য নির্বাচনী কমিশনার। তো আর এটা তো ভারতবর্ষের নিয়ম। রাহুল গান্ধী নামে একটি বাচ্চা ছেলে আছে, উনি যেখানে যেখানে হারেন না, সব জায়গাতে হারছেন, ও কান্নাকাটি করতে থাকে যে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। ছোটবেলায় হতো না, আউট হওয়ার পর আমাকে আউট করিয়ে দিয়েছে, আমি খেলবো না, ব্যাট নিয়ে চলে যাব। এগুলো হাস্যকর। যদি বিজেপি 2 নম্বরই করে জিতে থাকে, তো উনি আদালতে কেন যাচ্ছেন না? সব ব্যাপারে তো উনি আদালতে যান। এখন যাচ্ছেন না কারণ এখন আদালতে যেতে গেলে তৃণমূলকে পয়সা খরচা করতে হবে। আগে যে পশ্চিমবঙ্গের করদাতাদের টাকায় প্রতিটা জিনিস, চাই অভয়া মামলাকে দীর্ঘায়িত করা থেকে শুরু করে ডিএ মামলা, আমরা দেখেছি বছরের পর বছর কয়েকশো কোটি টাকা খরচা করে, এই যে সব সিব্বল টিব্বল আছেন সাংবি টাংবি, তাদের দিয়ে কয়েকশো কোটি টাকা খরচা করেছেন। ওই যে বড় বড় আইনজীবী, আমি তাদের আইনগত পারদর্শিতার ব্যাপারে কোনো প্রশ্ন করছি না, দে আর দ্য কস্টলিয়েস্ট অ্যাডভোকেটস। কিন্তু এই লোকগুলো সারা জীবনে যা রোজগার করতে পারেনি, পশ্চিমবঙ্গ থেকে গত 10 বছরে তোমার আমার করদাতাদের টাকায় সেই টাকা তারা পেয়েছেন। তো সেই মমতা ব্যানার্জি আজ কেন যাচ্ছেন না সুপ্রিম কোর্ট? শুধু প্রেস কনফারেন্স করে আসর গরম করলে তো হবে না, লাভ হবে না। তো প্রমাণ করুন, কোর্টে যান। উনি তো বলছেন যে ওনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এখন। ওনাকে এই বয়সে কে গৃহবন্দী করবে? দেখো, এখন ব্যাপারটা কি, ওই অস্তিত্বের লড়াই। ওনার তো এখন অস্তিত্বের সংকট, ঘরে বাইরে সব জায়গায়। মানে যেটা ভার্চুয়ালি এখন মমতা ব্যানার্জির অবস্থা হয়ে গেছে, ওনার তৃণমূল হচ্ছে এখন আমি, তুমি, সে ও তাহারা, 4 জন রয়ে গেছে। রোজ একে একে নিভিছে দেউটি, সবাই বেরিয়ে যাচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্য একজন করে, এখন আর কে বেঁচে আছে? আমি, তুমি, এবং সে ও যারা তাহারা। বেরোচ্ছে তারা সবাই অভিযোগ করে করে বেরোচ্ছে। না, সেটা দেখো, এগুলো আমি চিরকাল একটা কথা বলে এসেছি, যে আমি বিশ্বাসই করি না যে তৃণমূল একটি রাজনৈতিক দল। এটা আপনি এটা আগেও একটা বলেছেন। গ্যাং, এটা পিওরলি একটা গ্যাং। কিছু দুর্বৃত্তদের সাহায্যে বা দুর্বৃত্তদের স্বার্থসিদ্ধির জন্য এক জায়গায় জড়ো হয়েছে, নাম দিয়েছে তৃণমূল। এবং তুমি কোথাও দেখেছো যে এই গ্যাংয়ের মেম্বাররা, সে দাউদ ইব্রাহিমের হোক, ছোটা রাজান হোক, ছোটা শাকিলের হোক, এই যত গ্যাং, এরা নিজেরাই মারামারি করে মরে হিস্সার জন্য। এবং যখন দেখে বিপদ চরম সীমায়, তখন যে মেন গ্যাংস্টার তার বিরুদ্ধে মুখ খোলা শুরু করে। সেম লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। তুমি যদি দেখো, ইতিহাস বলছে হিটলার তার আশপাশে যারা ঘুরতো, গোয়েবলস, হিমলার, গোয়ারিং, আইখম্যান, প্রতিটি মানুষ, তারা কিন্তু লক্ষ লক্ষ ইহুদিদের মৃত্যুর জন্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল। একমাত্র গোয়েবলস আত্মহত্যা করেন
হিটলারের সঙ্গে। বাকি যারা ধরা পড়েছিল নুরেমবার্গ ট্রায়ালে প্রতিটি মানুষ, সম্ভবত 83 জন হিটলারের কিচেন ক্যাবিনেট, সে 83 জন হিটলারকে যাচ্ছেতাই করে গালি দিয়েছিল, লাভ হয়নি। অলমোস্ট সবারই ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছিল, ফাঁসি, আর না হলে যাবজ্জীবন, মানে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তো এখন যারা লাফালাফি করছে আর সব ব্যাপারের জন্য শুধু মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে গালি দিচ্ছে, লাভ হবে না। প্রতি কটা এরা দুর্নীতিবাজ, প্রতি কটা দুর্বৃত্তায়নের কাণ্ডারি। এখন বিপদ বুঝে সব রাতরাত বলতে শুরু করেছে যা করেছে অভিষেক আর মমতা, ওনারা সব ধোয়া তুলসী পাতা ছিলেন, নিছক বালখিল্য শিশু। বাংলার মানুষ এসব বিশ্বাস করেনি, করবেও না। এটা বিজেপি কখনো বিশ্বাস করবে না তো? আমি মানে বিশ্বাস করি বিজেপি বিশ্বাস করবে না, কারণ তৃণমূল দলটির প্রতিষ্ঠাতা ডক্টর মমতা ব্যানার্জি, ইস্ট জর্জিয়ার নকল ডক্টরেট, আর ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই দুই ডক্টরের তো পার্থক্য আছে, সেটা রাজনীতিতেও পার্থক্য আছে, মতাদর্শতেও পার্থক্য আছে, আর এই মতাদর্শগত পার্থক্যটা ভারতীয় জনতা পার্টি বুকে আঁকড়ে রেখেছে। বিজেপির তৃণমূলীকরণ কোনোদিনই হবে না, হতে দেওয়া যাবে না, সম্ভবও নয়। এটা সবাই কিন্তু আশায় রয়েছে দাদা, মানে এটা যদি কোনোদিন হয় মানুষের আশা ভঙ্গ হবে। আমি নিশ্চিত বিশ্বাস করি, দেখো তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, বাকি তো সব ল্যাম্প পোস্ট ছিল। একটা ছোট ল্যাম্প পোস্ট ছিল, একটা বড় ল্যাম্প পোস্ট, মমতা অভিষেক, তারা যা মনে করবেন তাই চলবে। ভারতীয় জনতা পার্টি তাই নয়। ভারতীয় জনতা পার্টি একটা বিরাট স্ট্রাকচারের মধ্যে রয়েছে। আমি ধরো আমার এক্সাম্পল বল, আমার তো লেটারাল এন্ট্রি, আমি তো অন্য প্রফেশনে ছিলাম। সেখান থেকে যখন আমি আসি, আমাকে আনা হয়, আমি নির্বাচনে টিকিট দেওয়া হয়, আমি জিতি, আমি এখন বিধায়ক। কিন্তু আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আমার 2.5-3 মাসের রাজনৈতিক জীবন সর্বসাকুল্যে আমার একটা রাজনৈতিক ভাব ধারণা ছিল। আমি অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, বরাবর লড়েছি। আমাকে প্রশ্ন করে যে আমি ভারতীয় জনতা পার্টিতে কেন এলাম, আমি তো একসময় খুব ক্রিটিসাইজ করেছি। আমি বলি হ্যাঁ, পুলওয়ামার পর তীব্রতম আক্রমণ করেছি আমি ভারতের প্রধানমন্ত্রীকে, কারণ 42 জন শহীদ হয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে। ইউ আর দ্য কাস্টোডিয়ান অফ আওয়ার লাইফ। তো তো আমি বলবোই, আবার উড়ি বালাকোট হওয়ার সময় কিন্তু আমি সব থেকে আগে সোচ্চার হয়েছি প্রধানমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে। আর যেখানে প্রধানমন্ত্রীকে এত তীব্র সমালোচনা করেছি বিভিন্ন চ্যানেলে দিনের পর দিন, তোমার কি মনে হয় ভারতের প্রধানমন্ত্রী সে খবর রাখেন না? স্বরাষ্ট্রমন্ত্রী সে খবর রাখেন না? আর আমার নির্বাচনী প্রচারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, জনতার সামনে আইয়ে দীপাঞ্জন দা বলে আমাকে সামনে দাঁড় করিয়ে পরিচয় করেছেন। প্রধানমন্ত্রীর সভায় আমাকে জবরদস্তি ডেকে নিয়ে আমার যেতেই হবে, এবং সে সভা অনেকটা দূরে ছিল আমার নির্বাচন ক্ষেত্র থেকে। আই ওয়াজ আপসেট, কারণ আমার নির্বাচনের শেষ দিন, আমার নির্বাচনী প্রচার ছেড়ে যেখানে এসেছি সেখানে তো আর আমার ভোটার নেই, কিন্তু না, প্রধানমন্ত্রী আমাকে চেয়েছেন। এত কিছু জানার পরও, কারণ এই দলটি বিশ্বাস করে রাষ্ট্র সর্বোপরি, নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। তার জন্যই তাদের সর্বোচ্চ নেতাকে ক্রিটিসাইজ করার পরও আমাকে দলে নেওয়া হয়েছে, কারণ তারা জানেন দীপাঞ্জন ব্যক্তি স্বার্থে বলছে না, রাষ্ট্রের জন্য বলছে, ভারত মাতার জন্য বলছে। আর আমার ব্যক্তি দীপাঞ্জন আর ন্যাশনাল সিকিউরিটি বা ন্যাশনাল ইন্টারেস্ট এর মাঝখানে যদি আমার বাবা মাও থাকেন, তাকেও আমি ছাড়বো না। পজিটিভ সমালোচনা তো সবসময় বেটার। এটা কিন্তু আমাদের রাজ্য একটা সময় ভুলে গেছিল যে সমালোচনা করার কোনো জায়গা ছিল না। তৃণমূল আমলে আমরা পাইনি যে সমালোচনা করা যায়, তো সেটা কি আমরা বিজেপি আমলে করতে পারবো? সেই জায়গাটা কি থাকবে? না, আমি একটা কথা বলি, এটা কিন্তু মানে শুধু তৃণমূল না, এটা বাম আমলেও সমালোচনা তুমি করতেই পারবে না। সমালোচনা করলেই তুমি অশিক্ষিত, তুমি বুর্জোয়া, তুমি সাম্প্রদায়িক, এই তকমাটা দাঁড়িয়ে তো সিপিএম আমলেও হয়েছে। হয়তো সিপিএম এর মানে 77 থেকে 82 হয়তো কম ছিল, 82-র পর থেকে যে লক্ষণগুলো তৃণমূলে দেখা গেছে ওটা প্রকট ছিল। বিজেপি আমলে আমি এখনো বলতে পারি, আমি আজকের দিনেও বিজেপি কিন্তু সমালোচনাকে এখনো ঠিকভাবে নিয়েছে। কারণ তার সব থেকে বড় উদাহরণ তোমার সামনে বসে আছে। আমি ছোট মোটো কোনো মন্ত্রী, নেতা, এমপি, কাউন্সিলর না, আমি সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমি তোপ দেখেছিলাম পুলওয়ামার ঘটনায়। অথচ আজকে তো আমি বিধায়ক, এই বিজেপি তো আমার টিকিট দিয়েছে,
কে আমি? দীপাঞ্জন কে? ভারতীয় জনতা পার্টির কাছে দীপাঞ্জন একটা মশা মাছি। তাও তো আমাকে সম্মান দিয়ে আনা হয়েছে। কারণ গঠনমূলক সমালোচনা, দেশের জন্য লড়াই। আমি দেশমাতৃকা বা ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল সিকিউরিটির জন্য আমি বছরের পর বছর গলা ফাটিয়েছি। মানুষের মনে একটা ন্যারেটিভ তৈরি হয়। এটা আমি যখন জিজ্ঞাসা করেছিলাম বিজেপির একজন অত্যন্ত সিনিয়র কেন্দ্রীয় নেতাকে, আমি এই আলাপচারিতা যে ওয়াই মি, আমি তো একটা সময় আপনাদের অনেক সমালোচনা করেছি, আর টিকিটের জন্য তো লোকে প্রাণ দিয়ে দিয়েছিল এবার, কারণ জেতার একটা আশা ছিল। উনি আমাকে খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে দেখুন দীপাঞ্জন, আমরা তো শুধু রাজনীতিবিদ, তো রাজনৈতিক অর্গানাইজেশন, আমরা রাজনীতিবিদ তো দরকার, সংগঠনের লোক দরকার, তাদের নিয়ে আসতে হবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে, সব ঠিক আছে। আমরা এমন লোকও চাই যে রাজনীতির বাইরে গিয়ে দেশের জন্য কথা বলবে, আমাদের ভুল হলে আমাদের ভুল ধরিয়ে দেবে, কিন্তু যে রাজনীতির বাইরে গিয়ে দেশের কথা বলবে, যে একটা ন্যারেটিভ সেট করতে পারবে, যার কথা লোকে বিশ্বাস করবে। এবং আপনি সেই ব্যক্তি। আমি আমি কৃতজ্ঞ, আমাকে সেই সুযোগ দিয়েছেন। এবং সমালোচনা কিন্তু আমরা নিজেদের সমালোচনা, আত্মসমালোচনা হয়। আমি ওদের এখন ইন্টারনাল, অনেক বিজেপির ইন্টারনাল মিটিংয়ে আমি তো রয়েছি, প্রচুর আত্মসমালোচনা হয়, প্রবল সমালোচনা হয়, হবে না কেন? এবং যারা ক্রিয়েটিভ বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছে তাদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, বরং বেশি গুরুত্ব দেওয়া হয়। যাচ্ছে এই লোকটা অন্য কথা বলছে, কিন্তু কথাটার মধ্যে দম রয়েছে, কথাটার মধ্যে একটা মানে সার্বিকভাবে উন্নয়নের বা সার্বিকভাবে একটা পজিটিভ মেসেজ আছে, সারবত্তা রয়েছে, সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ এখনো বিজেপি ওই হ্যাঁ হ্যাঁ বলার সং হয়ে যায়নি। তার মানে আপনি বলছেন দাদা যে এর পরে সংবাদ মাধ্যমের নিজস্ব সে থাকবে, তার কণ্ঠরোধ করা হবে না। সংবাদ মাধ্যমের নিজস্বতা বা স্বাধীনতা কি ছিল গত ছিল 15 না, বছর? সেই তার আগে কারণেই আমি 20 জানতে বছর? চাইছি। তার আগের 20 বছরও তো ছিল ছিল না। না। দেখো, এটা আমি বলি, এটা কিছুটা দায়িত্ব কিন্তু সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমের রয়েছে। একটা ঐতিহাসিক গল্প রয়েছে যে এমার্জেন্সির পরে জনতা সরকারের তৎকালীন ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার ছিলেন এল.কে. আডবাণী। আডবাণীজি একবার সমস্ত বড় বড় ন্যাশনাল ডেইলি বা নিউজ পেপার বা ম্যাগাজিনে, তখন তো টিভি চ্যানেল ছিল না, সম্পাদকদের সভায় বলেছিলেন যে মিসেস গান্ধী আপনাদের হাঁটু গেড়ে বসতে বলেছিলেন, আপনারা তো মাটিতে শুয়েই পড়েছিলেন। তো এটা সব সময় যে সরকার বা শাসক দল তারাও চায় না যে আপনারা মাটিতে শুয়ে পড়ুন, তারাও চায় আপনারা তো একটু হাঁটু গেড়ে বসুন কমসে কম, নালে উঠে দাঁড়ান, একটু মাথাটা ঝোঁকান, হতে পারে সেটাও অন্যায়। কিন্তু এক শ্রেণীর সম্পাদক, এক শ্রেণীর সাংবাদিক, তারা মাটিতে সাষ্টাঙ্গে প্রণিপাত হয়ে শুয়ে পড়েন। সেটা তো তাদের বুঝতে হবে যে মেরুদণ্ডটা আমরা কোথায় খুলে রাখবো। তো মেরুদণ্ড খোলার জায়গা নেই, সংবাদ মাধ্যম তাদের মতো ক্রিটিসাইজ করুক। আমি আমি একজন বিধায়ক, আমি খুবই ক্ষুদ্র বিধায়ক, প্রচুর সমালোচনা হয় অনেক সময়। তুমিও যে প্রশ্ন করছো, আমি তোমাকে প্রথমেই বলেছি আমাকে প্রশ্ন বলবে না, যা প্রশ্ন হবে আমি আমার মতো করে উত্তর দেবো। আপনি সবসময় এটা বলেন। আমি আমার মতো করে উত্তর দেবো, সেটা তোমার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। আমি বলবো না, তুমি এডিট করবে, কারণ তুমি তো ব্যক্তি দীপাঞ্জনকে সামনে নিয়ে আসছো। তো যখন সামনে নিয়ে আসছো, আমি লুকাবো কেন? আমার লুকানোর কিছু নেই। এটা সাংবাদিক হিসাবে এটা তোমার দায়িত্ব যে আমি দীপাঞ্জনকে অপ্রিয় প্রশ্ন করব, হতে পারে তাতে এমন একটা সত্য বেরোবে যেটা মানুষের জন্য কাজে লাগবে বা মানুষের কল্যাণে বা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। তুমি করবে, সেটা তোমার অধিকার, বলাটা আমার অধিকার। তুমি কোনটা রাখবে, এডিট করবে, সেটা তোমার অধিকার। এখন তুমি যদি মেরুদণ্ড জমা দিয়ে দাও আমার কাছে, তো সেটা কি সম্পূর্ণ আমার দোষ? তা তো নয়। আমরা তো চাই না, আমরা চাই সংবাদ মাধ্যম সোজা কথা সোজাভাবে বলুক, আমাদের সমালোচনা করুক, গঠনমূলক সমালোচনা করুক, তীব্র সমালোচনা করুক। আসলে আমরা 4 তারিখের পরে কিন্তু প্রচুর সংবাদ মাধ্যমকে পাল্টি খেতে দেখেছি দাদা, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখেছি, তাই প্রশ্নটা চলে এলো। আমার হিসাবে 4 তারিখ রাত থেকে, এবং হ্যাঁ 4 তারিখ রাত থেকে হবে, কারণ খবরের কাগজগুলো তো রাতের বেলা ছাপা হয়, সকালবেলায় মানুষের কাছে আসে। 4 তারিখ রাতে সব থেকে বড় দুটো বাংলাতে যে পরিবর্তন লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে বাংলার সমস্ত জায়গায় অটো আর টোটো ইউনিয়ন হয়ে গেছে সব থেকে বড় বিজেপির সমর্থক। রাতোর রাত
সমস্ত পতাকা বদলে গেল, গেরুয়া শিবির হয়ে গেল এই অটো আর টোটো ইউনিয়ন আর সংবাদপত্র। পরের দিন সকালবেলায় আমি যেটা বলতাম যে আজকাল এই সময় বর্তমানে প্রতিদিন যারা আনন্দ করে বাজারে বিকৃত সংবাদপত্র পরিবেশন করত, তারা সব বদলে গেল। এটা কোলাটারাল ড্যামেজ টু দ্য ডেমোক্রেসি। আমি যদি বিজেপির ক্রিটিসিজম করে থাকি, আমার কাগজের ঘোষিত মানে মতাদর্শ বলো, এজেন্ডা বলো, আমি করব, তো পরের দিন থেকে আমি বদলে যাব। বড্ড চোখে লাগলো না? সাংঘাতিক বাজে লেগেছে এবং আমি লজ্জিত বোধ করেছি যে আমি এই বাংলার ছেলে। মানুষের সম্মান, মানুষ যেটা রায় দিয়েছে, এই যে ভয়ঙ্কর ভাবে মানুষ এগিয়ে এসেছে, দুহাত খুলে আমাদের আশীর্বাদ করেছে, এটাকে এই সংবাদপত্রগুলো অসম্মান করছেন। যে আপনারা, সংবাদপত্র তো একটা সমাজের প্রতিনিধি, 3 তারিখ অবধি বলে এসেছে যে তৃণমূলই জিতবে, বিজেপি খুব বেশি হলে 100 আসন পাবে, তৃণমূলই সরকার বানাবে, আবার মমতা। 4 তারিখ মোটামুটি 11টা 12টা দুপুর 12টার মধ্যেই তারা সব পাল্টি খেয়ে গেল এবং সবাই ক্লেম করতে রাখলো যে আমরাই তো বলেছিলাম যে বিজেপি আসবে, গেরুয়া ঝড় আসবে। তারা নাকি সব দেখে ফেলেছিল যে দিক চক্রবাল গেরুয়া হয়ে গিয়েছে। এগুলো কি? এগুলো তো মেরুদণ্ডর বিক্রি করা। তখন মেরুদণ্ডর ব্যবসা করব আর মুখে বলবো যে আমরা বাংলার প্রতিনিধি, বাংলা সমাজের প্রতিনিধি, এর থেকে দ্বিচারিতা হয় না। আমি এদের ঘৃণা করি। আমি তো সেই পত্রিকাকে আমি এখনো সম্মান করব যারা আজকের দিনে দাঁড়িয়ে বিজেপিকে সমালোচনা করবে, কনস্ট্রাকটিভ সমালোচনা করবে, কিন্তু এখনো সমালোচনা করবে, তীব্রতম সমালোচনা করবে। কারণ যে লোকটা আজকে পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের মেরুদণ্ডটা বিক্রি করে দেওয়ার জন্য লাইন লাগিয়ে রয়েছে, আমরা তো জানি কালকে যদি সরকারে তো কেউ পার্মানেন্ট থাকে না, কালকে যদি আবার সরকার চেঞ্জ হয়, তো এরা সবার আগে পাল্টিকে চলে যাবে, তখন আমাদের দুশ্মন হয়ে যাবে। তো আমরা এদের বন্ধু মানি না। এই যে রাতোরাত তুমি লাইন লিখে নিয়েছো, যে সমস্ত সো কল্ড বাংলার বুদ্ধিজীবী যারা তৃণজীবী হয়ে বেঁচেছিল, তারা রাতোরাত সব বিজেপি হয়ে যাচ্ছে। তো তুমি কি ভাবো যে বিজেপির উচ্চ নেতৃত্ব বোকা? তারা জানে না যে এই লোকগুলোকে ভরসা করার তো কোনো জায়গায় নেই। যারা মমতা ব্যানার্জির চটি খেয়ে বেঁচেছিল, যাদের বলা হতো চটি খেকো বা চটি খোর, তারা রাতোরাত যখন বিজেপির সমর্থনে এসে যায়, তা আমরা কি বুঝি না যে এরা আমাদের বন্ধু নয়, বরং এরা আমার বেশি শত্রু। মানে কারণ এদের তো এরা কোনো রং বদলায়। দলই নেই, অ্যাকচুয়ালি কোনো এথিক্সই নেই। না, এটা তো দেখো তুমি, মানে আমি শুনেছি তো যে আরব কান্ট্রিজগুলোতে লোকে বাঘ পোষে, অনেকে পশু পোষে। তো শুনেছো আজ পর্যন্ত কেউ গিরগিটি পোষে? কেউ আজ পর্যন্ত শুনবে না যে গিরগিটি পোষে। আর এই পোষ্যগুলো যেগুলো গিরগিটি, এরা রং বদলায়। এই পরমব্রত টরমব্রত, এরা তো এখন নিজেকে বিপ্লবী ভাবছে, এখন তো বলতে শুরু করেছে স্বরূপ বিশ্বাস ক্রিমিনাল ছিল, তখন কেন বলনি? রাতোরাত আজকে সব, মানে স্কোয়ার ফিট সেন থেকে শুরু করে এভরিবডি। আমি তো সেই জায়গায় বলবো, আমি কুণাল ঘোষকে এখনো বলবো যে কুণাল ঘোষ কিন্তু কুণাল ঘোষের জায়গায় রয়েছে। সে যাই বলো, যতই গালি শুনুক, যতই চোর শুনুক, লোকটা কিন্তু নিজের জায়গা, সে ভুল জায়গা হলো আঁকড়ে রয়েছে। আমি জানি না কতদিন আঁকড়ে থাকবে, কারণ এদের তো যা দেখছি সকাল বিকেল চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলোকে মানুষ চেনে, বিজেপির সিনিয়র লিডারশিপও জানে। ঠিক আছে, ম্যাকিয়াভেলিয়ান থিওরি, শত্রুর শত্রু আমার মিত্র, সেটা তো সবসময় হয় না, নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়, এবং ওটা কোনো পার্মানেন্ট ব্যাপার নয়। সলিউশন নয়। না, চাণক্য, ভারতীয় জনতা পার্টিতে যতজন চাণক্য রয়েছেন কোনো রাজনৈতিক দলে নেই। তাই আজ ভারতীয় জনতা পার্টি সারা ভারতকে কন্ট্রোল করছে, শাসন করছে এবং সুশাসনের দিকে নিয়ে যাচ্ছে। কারণ এগুলো তো রাজনীতির খেলা, প্রশাসন আলাদা, আর প্রশাসনিক জায়গায় পৌঁছাবে তো রাজনীতি। তো সেখানে তো চাণক্যদের থাকতেই হবে। দাদা, একটা ফ্যাক্টর, মানে এই প্রশ্নটা করতেই হচ্ছে আপনাকে সামনে পেয়ে। আমরা এটা ফিল করেছি এত বছরে, বা আমাদের মা বাবারাও বলেন, আমাদের জেনেটিক্সে করাপশন ঢুকে গেছে। এই করাপশনকে বের করে দেওয়া সম্ভব? ভারতীয় জনতা পার্টি কি পারবে, নাকি তারাও একটা সময় আবারও সেই একই তালে গলে পড়ে যাবে? না, আমি বলেছি আগে যে এই প্রশ্নের এক কথার উত্তর তো ওটাই, তৃণমূলের প্রতিষ্ঠাতা ডক্টর মমতা ব্যানার্জি
এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, দুটো ডক্টরে তো পার্থক্য আছে, সে পার্থক্যটা বিজেপিতে আছে। হ্যাঁ, একদমই যে কিছু হচ্ছে না তা নয়, সেটা বলতে পারবো না, সেটা বললে আমি মিথ্যা কথা বলছি। কারণ এগেন তুমি যেটা বলে, এটা আমাদের জেনেটিক্স, সমাজ। সমাজ সমাজ এই সমাজ কি আর 20 দিনে বদলায় নাকি? তবে এটা ঠিক যে তৃণমূলে যে যত টাকা কামাতো সে তত উপরে উঠতো। কারণ ওই দোলা সেন বলেছিলেন না, 25% নিজেদের রেখে 75% কালীঘাটে। ভারতীয় জনতা পার্টিতে এই কথা ভাবার, বলা তো ছেড়ে দাও, ভাবারও দুঃসাহস কারোর হবে না। কারণ প্রতিটি দলের গ্রাউন্ড লেভেলের কর্মী থেকে বিধায়ক বলো, সাংসদ বলো, মন্ত্রী বলো, সবাই জানে যে এই অর্গানাইজেশনে বারবারই বলা হয় সংগঠন সবার আগে, দল সবার আগে, তারপরে সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, রাজ্য সভাপতি, বুথ সভাপতি, সব পরে, আগে দল। দলের একটা সংবিধান রয়েছে, দলের একটা গঠন প্রক্রিয়া রয়েছে, দলে শৃঙ্খলা রয়েছে, তার বাইরে কেউ নয়। কেউ যদি ভাবে যে আমি হপ্তা ওসুলে তুলে 5 কোটি টাকা দিয়ে আমি একজন জেলা সভাপতির কাছের হয়ে গেলাম, বা একজন বিধায়কের কাছে, বা একজন সাংসদের কাছে আমি তো এবার নেতা হব, সে দিবা স্বপ্ন দেখছে। যথাসময়ে অ্যাকশন না হবে, ছুঁড়ে ফেলা হবে। অ্যাকচুয়ালি আমার এখানে আইপিএস নজরুল ইসলাম স্যার এসেছিলেন। উনি একটা অদ্ভুত তথ্য দিয়েছেন। উনি বললেন যে আগে পুলিশকে দিয়ে টাকা তুলিয়ে সেই টাকা গভর্নমেন্টের ঘরে যেত। রাজ্য সরকার, আমি রাজ্য সরকারের কথা বলছি না, দলের ঘরে যেত। কারেক্ট। মানে এইভাবে পুলিশকে আর ইউজ করা হবে না তো? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এটা কিন্তু সর্বাংশে সত্য কথা বলেছেন আমাদের নজরুল সাহেব, আমি ওনাকেও খুব সম্মান করি। এটা সর্বাংশে সত্য যে গ্রাউন্ড লেভেল থেকে আইসি, থানার আইসি থেকে আইপিএস অফিসার, এসপি অবধি, তাদের দিয়ে ওটা ব্যবহার করা হতো। যেটা তুমি বললে যে আমাদের জেনেটিক্সে করাপশন ঢুকে গেছে, সেটা হয়তো সর্বাংশে সত্যি নয়। তা এই বাংলার পুলিশের মধ্যে তো দময়ন্তী সেন ছিলেন, আইপিএস আছেন। নজরুল ইসলাম স্যার তিনিও আইপিএস আছেন। নজরুল ইসলাম তো চলো রিটায়ার করে গেছেন, ওনার তো সৌভাগ্য ছিল খুব অল্প দিনই এই তৃণমূল সরকারের আমলে কাজ করেছেন। কিন্তু দময়ন্তী সেন আছেন, কে জয়রামন আছেন, বহু ভালো ভালো অফিসার রয়েছেন। এই আমাদের ডিজি সিদ্ধিনাথ বাবু, বা কলকাতা পুলিশ কমিশনার, আপনি দেখুন না, এরাও তো চাকরি করেছে। কোনো অভিযোগ আছে এদের ক্ষেত্রে? এবং এখন এই জায়গায়, এই সময় বাংলার আমাদের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু একটা কথা খুব পরিষ্কার বলেছেন যে জিরো টলারেন্স টু করাপশন, জিরো টলারেন্স টু ক্রাইম অ্যান্ড ক্রিমিনালস। এই জিরো টলারেন্স টু করাপশন যেটা আমরা বারবার বলি, এটা রুখতে গেলে যে কোনো লেভেলের একটা বিরাট অবদান থাকে পুলিশের। আমি পুলিশকে যদি ভয় মুক্ত করতে না পারি, পুলিশকে যদি আমি ফ্রি হ্যান্ড না দিতে পারি, পুলিশকে যদি আমি বিশ্বাস না দেওয়াতে পারি যে তোমার একমাত্র কাজ সংবিধানকে রক্ষা করা, আইনের শাসন মেনে চলা, সংবিধানের শাসন মেনে চলা, সেটা যদি না হয় তাহলে আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না। আর আইন শৃঙ্খলা যদি কিছু না হয়, না উন্নতি হয়, না মানুষের সমাজের উন্নতি হবে, না শিল্প সম্ভাবনার কোনো ভবিষ্যৎ থাকবে। শিল্প যদি আনতে হয়, বাংলায় একটা স্থিতিশীল সুস্থিত সামাজিক পরিবেশ দরকার। আর সেই সামাজিক পরিবেশের একটা বিরাট কৃতিত্ব অর্জন করতে হবে পুলিশকে, কারণ তারাই এই সামাজিক সুস্থিতি আনতে পারে। তো আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত বিশ্বাস করি যে পুলিশের যে মমতায়ন হয়েছিল সেটা হবে না। এটা কিন্তু সিপিএম এর আমলেও ছিল, বিশেষ করে শেষ 15-20 বছর, যে সরকার তখন বা পুলিশ তখন চলতো পার্টির লোকাল কমিটি থেকে, ডিস্ট্রিক্ট কমিটি থেকে, এসপি অফিস থেকেও চলতো না, লালবাজার থেকেও চলতো না, ভবানীপুর থেকেও চলতো না, ভবানী ভবন থেকে, মাফ করবেন। আমার মনে হয় না সেটা এখন হবে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার করে দিয়েছেন পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হবে, পুলিশ পুলিশের কাজ করবে সংবিধানের আইন মেনে, শাসন মেনে, এবং শাসকের আইন হবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। পুলিশ আমার মনে হয়, এবং পুলিশ নিয়ে বেশ কিছু কাজকর্ম চলছে মডার্নাইজেশনের জন্য, কারণ পুলিশকে মডার্ন হতে হবে।
এবং দক্ষতা এমন একটা জিনিস যে দক্ষতাটাকে শান দিতে হয়। আজকের বাইরের পৃথিবীতে, অন্য রাজ্যগুলোতে বা বাইরের পৃথিবীতেও অপরাধের সংজ্ঞা বদলে গেছে। জিহাদ একটা সাংঘাতিক জিনিস, সেটা সাংঘাতিকভাবে ঢুকে পড়েছে, বিশেষ করে ভারতের এই পূর্ব প্রান্তে, পশ্চিমবঙ্গে আগের সরকারের প্রত্যক্ষ মদতে। সেগুলোকে যদি কাউন্টার করতে হয়, পুলিশকে মডার্নাইজ করতে হবে। পুলিশের প্রচুর মধ্যে ট্রেনিং দরকার। এটা হচ্ছে এবং এটা ব্যাপকভাবে হচ্ছে, এবং সেটা জানতে পারবে যথাসময়ে। পুলিশকে একটা আমূল পরিবর্তন করানো হচ্ছে। শুধু অস্ত্র দিয়ে কিন্তু পুলিশ বদলায় না। সব থেকে বড় যেটা পুলিশের দরকার, যেটা বদলানো হচ্ছে, পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে, সেটা হচ্ছে পুলিশের এর, আহ, কর্মদক্ষতা, যে যে মোডাস অপারেন্ডি, যে পুলিশের যে কোনো বিষয় সম্পর্কে যে সাবজেক্টের, যেটাকে আমরা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বলি, এসএমই, সেটা যেন পুলিশ হয়। এবং সেটা শুধু আইপিএস নয়, ডাউন দ্য লাইন কনস্টেবল অবধি। তার যদি সম্যক ধারণা না থাকে যে আমার কাজটা কি এবং কোন জিনিসকে আমাকে প্রতিহত করতে হবে, কোন জিনিসটাকে আমার কাউন্টার করতে হবে, সেটা যদি তার ধারণাই না থাকে, সে করতে পারবে না। পুলিশ যদি পুলিশের কাজ করে, তার পক্ষে সময় হবে না ওই তোলার। তো সেই কাজটাতে আমরা পুলিশকে ব্যবহার করছি। পুলিশের একটা ওভারঅল ফেস লিফটের কাজ হচ্ছে, এবং ফান্ডামেন্টাল চেঞ্জ, যেটা কি বলবো তোমাকে, মৌলিক পরিবর্তন, সেটা করা হচ্ছে। সেটা পুলিশের মোটিভেশন হোক, তাদের ট্রেনিং হোক, তাদের ওয়েপন হোক, তাদের যে টেকনোলজি, যে আমি 5th জেনারেশন টেকনোলজির আমরা কথা বলছি, সেই জায়গাটা নিয়ে যেতে হোক। মানে পুলিশের ওই দিন তো চলে গেছে, কারণ যেমনভাবে পৃথিবীতে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইমপ্রুভমেন্ট হচ্ছে, বাড়ছে, সেরকমভাবে ক্রাইমটাও বদলে গেছে। সাইবার ক্রাইম প্রসেস সাংঘাতিক পাল্টে ইম্পর্টেন্ট। যাচ্ছে। সবকিছু আজ থেকে 25 বছর হয়তো মোবাইল ছিল না, এখন তো ক্রিমিনালরা মোবাইল ব্যবহার করছে সাংঘাতিকভাবে। নেটওয়ার্কের উপর মোবাইল নেটওয়ার্ক, ডার্ক ওয়েব থেকে শুরু করে সাইবার ক্রাইম, যে এই যে ক্রাইমগুলো, এইগুলোর সঙ্গে লড়াই করার জন্য পুলিশের প্রশিক্ষণ দরকার। আগেকার দিনে এই সমস্ত লোকাল ওই হাত কাটা কার্তিক আর সমস্ত সিনেমাতে দেখায়, তারা পেটো বাঁধত। আরে আজকালকার ক্রিমিনাল তো এক্সপ্লোসিভ ইউজ করছে। আজকালকার ক্রিমিনালদের হাতে মানে পৃথিবীখ্যাত সমস্ত অস্ত্র চলে আসছে। তো সেটাকে করতে গেলে, সেটা কাউন্টার করতে গেলে, লোয়ার লেভেল থেকে শুরু করে মিডল, অ্যাটলিস্ট কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর, কারণ তার ওপরে এসপি বলুন, আইজি, ডিআইজি, দে আর লিটল বিট অর্নামেন্টাল, এবং তারা অফিসে ডিসিশন নেয়। তাদের ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, ডিসিশন নেওয়ার যে মানসিকতা, এবং তার জন্য যে বিচক্ষণতা দরকার, সেটার সার্বিক উন্নয়নের জন্য সরকার কাজ করছে। আবার ইন্সপেক্টর থেকে কনস্টেবল অবধি যারা গ্রাউন্ডে লড়াইটা করছে, তাদের অস্ত্র থেকে শুরু করে, ট্রেনিং থেকে শুরু করে, সব জিনিসের। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝবে যে গত 15 বছরে তৃণমূল পুলিশের কি অবস্থা করেছিল। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ওই ইলেকশনের পরেই শুরু হয়েছিল। ইলেকশন চলাকালীনও আমার কাছে পুলিশের প্রচুর প্রেশার আসে, যে নির্বাচন কমিশনের অর্ডার যে আপনাকে সিকিউরিটি রাখতে হবে। আমি লিখে দিয়েছিলাম যে আমার সিকিউরিটি দরকার নেই। নির্বাচনের পরে তো আরও প্রেশার, বিধায়ক আপনাকে রাখতেই হবে। এবং কিছু আমার কাছে তো ঘোষিত থ্রেট রয়েছে, আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দার 50 লাখ টাকা ডিক্লেয়ার করে রেখেছে আমার মাথার উপর। আপনার নামে নাকি সুপারিও দেওয়া হ্যাঁ, হয়েছে? সুপারিও দেওয়া হয়েছে। লোকাল ক্রিমিনালরাও, মাফিয়ারাও সুপারি টুপারি দিচ্ছে। তো আমার কাছে পিএসও সিকিউরিটি পাঠাবে, আমি নিচ্ছি না, যে না আমার পছন্দ নয়। আমি তো আর বলতে পারি না, কারণ একসময় তো আমিও ফোর্সের লোক। যাদের পাঠাবেন তাদের নিরাপত্তা আমাকে দেখতে হবে। এই অবস্থা, আই অ্যাম absolutely confident enough to protect myself. I have my own infrastructure. I know how to protect myself or how to counter any attack on me. তাই হিসাবে আমি বলতে পারি না। যাকে আসার পরে তখন আমি বললাম ঠিক আছে, পাঠান কিছু ক্যান্ডিডেট। আমি একজন ক্যান্ডিডেট এসলো, পিএসও হবে। আমি তাকে বলেছিলাম যে আপনার যে ওয়েপনটা আছে, এটা কি ওয়েপন? বলো 9mm। ওটা তো ক্যালিবার। কোন কোম্পানির জানে না। আমি বললাম ঠিক আছে, আপনি এই ওয়েপনটা আমার সামনে প্রত্যেক কটা পার্টস খুলে দিন, আবার জুড়ে দেবেন। টাইম 1 মিনিট। আমরা এনএসজিতে 30 সেকেন্ডে করতাম, আমি ওকে 1 মিনিট দিলাম। 17 জন আমার কাছে এরকম কনস্টেবলকে পাঠানো হয়েছিল, কেউ খুলতেই পারেনি। 17 জন।
এবং তারা জানেই না কি করে খুলতে হয়। সে দোষটা কার? ওদের তো নয়। এই দোষটা ওদের যারা সিনিয়র। এবং আপনারা কোন কাজের জন্য পাঠাচ্ছেন? দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে একজন বিধায়ক একটু প্রিভিলেজড, এবং বিধায়ক একজন নির্বাচিত বিধায়ক বলে সেটা ভিআইপি স্তর, ভিআইপি। আপনি একটা ভিআইপির প্রোটেকশনের জন্য এমন লোককে পাঠাচ্ছেন যে তার ওয়েপনটা খারাপ না ভালো জানে না, ওয়েপনটা জীবনে ক্লিন করেননি, ওয়েপনটা খুলতে জানে না, ব্যবহার করতে জানে কিনা সেটা গুলি চললেই বোঝা যাবে। বিপজ্জনক পরিস্থিতি। একজন ভিআইপির জন্য তো সাধারণ মানুষের সিকিউরিটি কি দেবে? তো দোষটা কার? এই পুরো ব্যবস্থাটাকে যদি চেঞ্জ করে দিতে হয়, এফিশিয়েন্ট এফেক্টিভ বানাতে হয় পুলিশকে, তো তার জন্য তো একটা হিমালয়ান টাস্ক। এবং আমাদের সৌভাগ্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম প্রায়োরিটি এটা। এবং আপনারা বোধহয় সংবাদ মাধ্যমেও দেখেছেন যে অত্যন্ত স্বীকৃত একটি প্রাইভেট একটি ইউনিভার্সিটি বা একটা ইনস্টিটিউট রয়েছে যারা খুব দক্ষতার সঙ্গে এই কাজগুলো করে থাকে, তাদের সঙ্গেও এমওইউ সাইন হয়েছে। দক্ষতম লোকজনরা এর মধ্যে ইনভলভ রয়েছে, অ্যাডভাইজারি বোর্ড বানানো হচ্ছে, যে যেভাবে হোক আমরা পুলিশকে সাধারণ মানুষের জন্য, যে কোনো ক্রাইমকে ট্যাকল করার জন্য, অর্গানাইজড ক্রাইমকে ট্যাকল করার জন্য, সাইবার ক্রাইমকে ট্যাকল করার জন্য এবং জিহাদকে নিউট্রালাইজ করার জন্য এদের তৈরি করা হবে। সেটা একদিনে হবে না, 2 মাসে হবে না, ইটস আ লং প্রজেক্ট। কারণ আমাদের টার্গেটই হচ্ছে যে ওই ইন্সপেক্টর থেকে কনস্টেবল, আমি আইপিএস অফিসারদের তো আমরা বাইরে ট্রেনিং করতে পাঠাচ্ছি, বাট এটা তো ঘটনা যে ওই আইপিএস অফিসারের নিচের লেভেলে ডাউন দ্য লাইন কোনো দেয়নি। দিলে আমার কাছে 17 জন পিএসও ক্যান্সেল হতো না। আমি এদের নিয়ে কি পিএসও করব? কে কি ডিউটি করবে? কোনো এরা তো কাজেই লাগবে না। গুলি চললে তো ওকে বাঁচাতে হবে আমায়। অ্যান্ড দে হ্যাভ নট আ সিঙ্গল বেসিক আইডিয়া অ্যাবাউট ভিআইপি সিকিউরিটি। একটা কিচ্ছু জানে না, নাথিং। ওদের তো দোষ নেই, শেখাতে হবে। শেখাতেই হবে। কেমন লাগছে আমাদের আলোচনা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক আর শেয়ার করুন। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আরে এ কি এখনো সাবস্ক্রাইবই করেননি? তাহলে সাবস্ক্রাইবটা করে নিন আগে। দাদা, এই কথাটা বলতে বলতে আমার না বারুইপুরের প্রভাস মণ্ডলের প্রসঙ্গটা মাথায় চলে এলো। আপনার কি মনে হলো এই প্রসঙ্গ সম্বন্ধে? দেখো, এই যে বারুইপুরের ঘটনাটাতে প্রথমত এক শ্রেণীর মিডিয়া লাফালাফি করছে, কারণ এরা একটু গল্প বানাতে ভালোবাসে। না, আমি বুঝি, টিআরপি তো সবসময় সাদা কালো ছবি বিক্রি হয় না, আজকাল রঙিন ছবি করতে হয়। এটাকে নিয়ে বলা হচ্ছে উত্তরপ্রদেশ মডেল। ক্রাইম প্রিভেনশনে কোনো স্টেট কখনো মডেল হয়? একটা দুষ্কৃতকারী সে বা আসামি, সে পুলিশের কাছ থেকে ওয়েপন ছিনিয়ে নিয়ে পুলিশকে ফায়ার করছে, তো পুলিশ কি মালা দেবে? এখন প্রশ্ন উঠছে যে রাত্রেবেলায় কেন নিয়ে গেল? কিছু তথাকথিত বামপন্থী তারা বলছে যে রাত্রেবেলায় কেন নিয়ে গেল? ঘটনাটা ঘটেছে রাত্রেবেলাতেই, 8:30 9টা নাগাদ। তো অন্ধকারেই তো করবে। রিক্রিয়েশন যখন করা হয়, এটা মানে একটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য, এটা একটা প্রক্রিয়া অপরাধ বিজ্ঞানের। সেখানে মোটামুটি স্থান যদি সেম থাকে, কালটাকেও সেম করতে হয়। এবং যেহেতু একটা সাংঘাতিক জনরোষ ছিল, সেখান থেকে জনরোষ থেকে বাঁচাতেই পুলিশ নিয়ে গিয়েছিল এবং যথাযোগ্য নিরাপত্তার সঙ্গে নিয়ে গেছিল। ওই অপরাধীটি, ওই প্রভাস মণ্ডল, সে বুঝে গিয়েছিল যে আমার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে, এর বাইরে আমি যেতে পারবো না। কারণ বাংলার মুখ্যমন্ত্রীর নাম তো আর মমতা ব্যানার্জি নয় যে আমি ভবানীপুর থেকে গুন্ডা ছাড়িয়ে বলবো বাংলার গুন্ডা আমি কন্ট্রোল করি, বা কামদুনি বা শেখ শাহজাহানরা সমাজসেবী বানিয়ে দেবে, তা তো নয়। বাংলার মুখ্যমন্ত্রী এখন শুভেন্দু অধিকারী, যিনি বলেছেন জিরো টলারেন্স, আমরা ছাড়বো না কাউকেও। তো ওর একটা শেষ বাঁচার চেষ্টা, এটা যে কোনো অপরাধীরা করে, তাই অপরাধীরা জেল ভেঙে পালানোর চেষ্টা করে। ওরা জানে সহজ নয়, গুলি খেয়ে মরবো, তাও জেল ভেঙে পালানোর চেষ্টা করে। হয়তো 5% বা 2% সাকসেস রেট যে পালিয়ে যেতে পারে। এ ভুলটা কি করেছিল প্রভাস মণ্ডল, যে আগে যেমন পুলিশ অপরাধীদের ভয়ে টেবিলের নিচে লুকিয়ে থাকতো, ফাইল দিয়ে মাথা চাপা দিত, ওরা ভুলে গেছিল সরকার বদলে গেছে। এই পুলিশের ওয়েপন ছিনিয়ে নিয়ে তুমি পুলিশকে গুলি করবে, এই পুলিশ তোমাকে সম্বর্ধনা দেবে না। গুলি যদি চলে, আত্মরক্ষার অধিকার সবার রয়েছে, তো পাল্টা গুলি চলবে।
এবং পাল্টা গুলিতে যদি তোমার মৃত্যু হয়, তোমার সেটা দুর্ভাগ্য, এবং দুর্ভাগ্য আমাদেরও যে আমরা দেখতে চেয়েছিলাম এই লোকটিকে ফাঁসি দেওয়া হচ্ছে, কিন্তু সে চলে গেল। ঠিক আছে, কিন্তু এই মেসেজটা কিন্তু সারা বাংলায় যাবে। আজকে উত্তরপ্রদেশে যেটা মডেল বলা হচ্ছে, কি ভয়াবহ অবস্থা ছিল উত্তরপ্রদেশের, জানো? কোনো ধারণা আছে? খানিকটা শুনেছি আমরা। আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি। আতিক আহমেদ, যাদের নিয়ে একসময় বামপন্থীরাও খুব চিৎকার করেছিল, সেই আতিক আহমেদ 117টা আসামি, সে 6বার বা 7বারের বিধায়ক, সাংসদ, সমাজবাদী পার্টি, সারা উত্তরপ্রদেশে। এবং এটা তোমরা নিজেরাই খুঁজে নেবে, গুগলে পেয়ে যাবে, একটা বিখ্যাত ছবি রয়েছে। আতিক আহমেদের কুকুর, একটা গ্রেট ডেন, রাজনৈতিক সভা মঞ্চে তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম যাদব হাঁটু গেড়ে বসে কুকুরটার সঙ্গে হ্যান্ডশেক করছে। অ্যাভেলেবল ছবি। এবং একটা মুখ্যমন্ত্রী যখন কুকুরের সঙ্গে হ্যান্ডশেক করে, পুলিশ এবং সমাজে তার কি প্রতিক্রিয়া হয়, এবং আতিক আহমেদের কি প্রতিক্রিয়া হয়? সেই আতিক আহমেদ, একজন পুলিশ অফিসার তার বাড়িতে রেড করতে গেছিল বলে তাকে মেরে তার ছাল ছাড়িয়ে ল্যাম্প পোস্টে লোটকে এসপি কে ফোন করেছিল, কাপ্তান তেরে লিয়ে তোফা রাখা হ্যায় লে জানা। আর সেই আতিক আহমেদকে মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে, কোনো নির্বাচনী জনসভায় নয়, বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন হাম মিট্টি মে মিলা দেঙ্গে, মাটিতে মিশিয়ে দেব, এবং দিয়েছেন। তো এই যে মেসেজটা যায়, তারপর পুরো উত্তরপ্রদেশ দেখো পুলিশ কেরম পাল্টে গেছে। এখন যারা রোমিও, মেয়েদের অত্যাচার করা বা মেয়েদের দেখে ইভেন টিটকিরি দেওয়া, সেটা ভুলে গেছে তারা। অপরাধীরা এসে পুলিশ থানায় এসে সারেন্ডার করছে, না আমাদের জেলে ঢোকাও, বাইরে থাকলে হয়ে যাবে। কারণ এটা তো প্রয়োজন যে উত্তরপ্রদেশ, তুমি ওটিটিতে দেখো, যত গ্যাংওয়ার, সব উত্তরপ্রদেশ। সব উত্তরপ্রদেশ। এবার এই উত্তরপ্রদেশে কোনো বিদেশি ইনভেস্টমেন্ট আসবেই না। সেটাকে বদলাতে যোগীজির এত 7-8 বছর লেগে, এখন উত্তরপ্রদেশে বিদেশি বিনিয়োগের ঢল নেমেছে, কারণ জানে উত্তরপ্রদেশে এখন আইন শৃঙ্খলা ব্যবস্থাটা চেঞ্জ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ তো তাই করতে হবে। এখানে শেখ শাহজাহানকে মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বলেছে ও তো সমাজসেবী। অভিষেক ব্যানার্জি বলেছিল কি করেছে সে, আমরা তো এখন রিপোর্ট আসছে যে মহিলাদের লিস্ট থাকতো, আজকে কাদের কাদের পিঠে বানাতে ডাকা হবে। এবং শুধু একটা না, শওকত মোল্লার ব্যাপারে কি লেখা হচ্ছে, সব বেরিয়ে আসছে। এখন এই পরিস্থিতিটা তো বদল করতে হবে। দাদা, আপনি যখন প্রথম বিধায়ক হয়ে নিজের কাজ শুরু করলেন, কি দেখলেন? কি কি ড্যামেজ হয়ে রয়েছে দেখলেন? সব থেকে বড় ড্যামেজ যেটা ছিল, সব থেকে কঠিন সেটাকে ঠিক করা, সেটা হচ্ছে মানুষের ভরসা, মানুষের আত্মবিশ্বাস, মানুষের ভরসা, এটা শেষ হয়ে গেছিল। সময় লাগবে তার জন্য। মানুষ ভয় পেত তৃণমূলের কাউন্সিলরদের বা চেয়ারম্যানদের, তারা জমের মতো ভয় পেত। লোকে আমাকে যে ফোন করে, আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই কি আমি বিধায়ক নাকি আমি স্যানিটারি ইন্সপেক্টর, আমি ওই নর্দমা পরিষ্কার করার সুপারভাইজার, আমি জল পরিষ্কার করার পাম্প অপারেটর, আমি ভুলে যাই। কারণ আমার কাছে যা ফোন আসে অধিকাংশই বৃষ্টি হলেই, যে স্যার আমার এখানে পুরো জল ঘরে ঢুকে যাচ্ছে, স্যার আমার এখানে কোনোদিন নর্দমা পরিষ্কার হয়নি, নর্দমা উপচে রাস্তায় বেরিয়ে আসছে, দুর্গন্ধে টিকতে পারছি না। আমি বলি এগুলো আমাকে কেন ফোন করছে, আমি বিধায়ক। বলে কি করব স্যার, কাউন্সিলরদের বলুন, চেয়ারম্যানকে বলে, স্যার আগে তো ভয়ের চোটে আমরা যেতে পারতাম না, কাউন্সিলরের লোকজন মুখ মেরে ফাটিয়ে দেবে। এই যে ভয়, এই ভয়টা কাটাতে হবে। আর এই ভয়টা কাটানোর জন্যই আমি বেশ কিছু পদক্ষেপ নিচ্ছি। তার জন্য আমার বদনামও হচ্ছে, নামও হচ্ছে, আই ডোন্ট কেয়ার। বুলডোজার বাবা। দেখো, আমি মানে এটা একটা অদ্ভুত লাগবে শুনতে, বুলডোজার বাবা নামটা দিয়েছে লোকে, কারণ হ্যাঁ, আমি শুরু থেকে বুলডোজার চালু করেছি, এবং সপ্তাহে একদিন আমি এমন নয় যে নিজের ইচ্ছাতে করি, মানে নিজের পছন্দ হলো বুলডোজার। প্রতি কটা যে অবৈধ নির্মাণ,
আমি এখন অবধি আমার কাছে 182টা অবৈধ নির্মাণের লিস্ট রয়েছে, এবং সেটা কিন্তু আমাকে উত্তরপাড়ার মানুষ তারাই বলে দিচ্ছে যে ওই দাগ নাম্বার, ওই পর্চা নাম্বার, ওই মৌজা, ওই ওয়ার্ডে ওই বাড়িটি বেআইনি। আর আমি ওই কাগজ পুরো লিস্ট আমি বিএলআরওর কাছে পাঠাই, ল্যান্ড রেভিনিউ, তাদের নিয়ে আসা হয়, তারা এসে জমিতে ম্যাপ ফেলে ওরা জমি গুনে আমাদের দেখিয়ে দেয়, হ্যাঁ এটা অবৈধ নির্মাণ। তাদের কাছ থেকে আমি রীতিমতো ডকুমেন্ট নিই, নিজের ইচ্ছায় নয়। এবার ভাঙি, এবং যখন ভাঙি তখন আমি দেখি না যেটার মালিক কে, সেটা আমি ভাঙি। আমি আগামী পরশু বা কাল সম্ভবত সেখানে তার চিঠিও পেয়ে গেছি। একটা বিরাট বিশাল ওখানে একটা রেস্তোরাঁ এবং তার পিছনে বিরাট জমি মুরগির খামার বানিয়ে রেখেছিল। শুনেছি সেটা ওই তৃণমূল আমলের, আমি জানি না সত্য মিথ্যা, কিন্তু নির্মাণটা অবৈধ। তার পেছনে কে আছে সেটাও বেরোবে। সেটা নাকি ওই মানে প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সবার সামনে বিশাল 5 ফোড়ন নামের বিশাল, সম্পূর্ণ অবৈধ। তাদের ইলেকট্রিক কানেকশন, এসি টেসি সব কিছু, ইলেকট্রিক কানেকশন কোথা থেকে আসছে? সব তো হুক করা। শুধু একটা অবৈধ নির্মাণ না, তার সঙ্গে কো রিলেটেড মাল্টিপল দুর্নীতি। এটা ভাঙবো, বুলডোজার নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে ভাঙবো। একটাই হবে না, অনেক বড় তো প্রপার্টিটা, তো 2টো বুলডোজার ওখানে, আরেকটা বুলডোজারের রিকুয়েশন দিয়েছি, কালকে আরো 7খানা প্রপার্টি আছে ভাঙবো। এখন এটা কেন ভাঙছি? বুলডোজার কিন্তু একটা অদ্ভুত টার্মিনোলজি হয়ে গেছে। যে টার্মিনোলজিটা হচ্ছে ওই ভয় আউট, ভরসা ইন। মানুষ যাতে এটা বুঝতে পারে যে যারা একসময় অবৈধ নির্মাণ করে দাদাগিরি করেছে তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং আমি যতগুলো ভেঙেছি, আমি একটা রিসেন্টলি তৃণমূলের একটা বড় পার্টি অফিস ভাঙলাম, শুনলে অবাক হয়ে যাবে। জিটি রোডের ওপরে, উত্তরপাড়া পুলিশ স্টেশন থেকে 200-300 মিটার দূরে। আর ওই 200-300 মিটার দূরেই উত্তরপাড়ার অন্যতম প্রাচীন, ভারতবর্ষের অন্যতম প্রাচীন কলেজ, রাজা প্যারিমোহন কলেজ। ওখানে বিশাল তৃণমূলের অফিস অন দ্য জিটি রোড, সরকারি খাস জমিতে বানিয়েছে। বাইরের অফিস গড়ে 2টো স্প্লিট এসি, ভেতরে একটা বড় বেডরুম। তোমার আমার বাড়ি, আমাদের আশপাশের সব আমাদের বাড়ির বেডরুমের থেকে বেটার। ডাবল বেড, খাট, বালিশ, স্প্লিট এসি, বাহারি ল্যাম্প, সব কিছু রয়েছে। দিস্তা দিস্তা শাটার প্যাড পেয়েছি। সরি টু ইউজ দিস ওয়ার্ড, বান্ডিল বান্ডিল কন্ডম, মদের বোতল, কি পাইনি। এবার ওগুলো যখন আমি বুলডোজার দিয়ে নিজে দাঁড়িয়ে ভেঙেছি, তৃণমূলের লোক এসে কান্নাকাটি করছিল, আমাদের সময় দিন, একদিন সরিয়ে নেবো। কেন? আমি 1 ঘন্টাও সময় দেবো না। না, আমরা এগুলো খুলে নিয়ে যাবো না, একটাও না। সে মমতা ব্যানার্জির ছবি হোক, অভিষেক ব্যানার্জির ছবি হোক, বা স্প্লিট এসি হোক, আর ঝাড় লণ্ঠন হোক, ওই সব বুলডোজার দিয়ে দাঁড়িয়ে ভাঙিয়েছি। ওই প্যারিমোহন কলেজ থেকে ছাত্রছাত্রীরা তারা এসেছে, ভিড় জমে গেছে। আমাকে এসে ছাত্রীরা বলছে, স্যার আপনারা বুলডোজার সরিয়ে দিন, আমরা লাথি মেরে ভাঙবো। কি কেন? ফ্রাস্ট্রেশন তার মানে? বলছে স্যার এখানে টিএমসিপির ছেলেরা আমাদের তুলে বাধ্য আমরা আসতে, নাহলে আমাকে পড়াশোনা ছেড়ে দিতে হবে, কলেজে ঢুকতে পারবো না। তারপর আমাদের সঙ্গে কি হতো, ওই বেডরুমে নিয়ে গিয়ে আমরা কি বলবো, আমরা এটাকে ভেঙে আমরাই গুড়িয়ে দেবো। কোথায় আছি দাদা এবং আমরা? এটা কোথায় জিটি রোডে, ছিলাম? জিটি রোডে, থানা থেকে 200 মিটার দূর। আমি কোনো গ্রামগঞ্জের কথা বলছি না, সন্দেশখালির কথা বলছি না, উত্তরপাড়া জিটি রোডে। আরেকটাতে ভাঙতে গেছি, সেখানে পুরপ্রধান বসতো, দিলীপ যাদব। তাকে আমি ফোন করেছি, আমি ভাঙছি, আপনি আসুন। না, আমি একটু বাড়িতে পুজো করছি। আপনি জানেন এটা বেআইনি, 23 নম্বর ওয়ার্ডে। বলে হ্যাঁ, ওর বাড়ি একদম পাশেই। হ্যাঁ জানি, ওটা তো বেআইনি। সরকারি খাস জমিতে আপনি বানিয়েছেন, একটা বড় পুকুর ছিল সেটার অর্ধেকটা বুঝিয়ে ওখানে এলাহি বাথরুম বানানো হয়েছে, বেডরুম বানানো রয়েছে কাচের। তার মানে কি সব পার্টি অফিসেই বেডরুম? সব জায়গাতে আমি দেখছি তৃণমূলের কমন জিনিস, শাটার প্যাড, কন্ডম, বেডরুম। কি চালিয়েছে এরা? এবং এটা শুধুমাত্র মিডিয়ায় বলে, প্রচার পুস্তিকা দিয়ে বা আইনি লড়াই লড়ে মানুষের মধ্যে ভরসাটা আসবে না। বেআইনি জমিতে আমি আবার আইনি কি লড়াই করব? বেআইনি জমি সরকারের খাস জমিতে দখল করেছে, ওটাকে ভেঙে গুড়িয়ে দেব।
বুলডোজারের মাহাত্ম্য ওটাই যে এই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, হারিয়ে যাওয়া ভরসা, এটা বুলডোজার খুব তাড়াতাড়ি নিয়ে আসে, কারণ জাস্টিসটা চোখের সামনে দেখা যাচ্ছে। তুই ভাবতে পারবে না যে আমরা কি কি দেখেছি, এই যে মানে বেআইনি নির্মাণগুলো ভাঙছি, তাতে কি এটা একটা প্রতীক। এই তৃণমূলে দুর্নীতির দুর্গে আমরা কামান দাগছি এবং দাগবো। আমাদের সাধারণ মানুষ পাশে এসে দাঁড়াচ্ছেন। ভিড় করে দাঁড়াচ্ছে, আমাদের কজন লোক থাকছে? না, আমি তো বলি আমার পার্টির লোক যাবে, তোমরা 10-12 জন তোমরা দাঁড়াও না, এটা পুলিশকে নিয়ে এসেছি, মিউনিসিপ্যালিটির লোকটা দাঁড়িয়ে, আর আমি দাঁড়িয়ে থেকে আমি বুলডোজার ভাঙাচ্ছি। মানুষ ভিড় করে আসছে, কারণ আমি ওই যে বললাম, মানে আমি যখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে বললাম যে এটা বেআইনি, আপনি জানেন তো, ওভার ফোন আসার সাহস হচ্ছে না দিলীপ যাদব, তখন বলছে হ্যাঁ জানি তো ওটা বেআইনি। বললাম তাহলে এটা ভাঙেননি কেন এতদিন? না, কেউ তো অভিযোগ জানায়নি। বুঝতে পারছো ভয়টা কোন লেভেলের? সব জায়গা তো সেই আতঙ্কের ডায়লগ, মাস্টার মশাই আপনি কিছু দেখেননি। সাধারণ মানুষ কি করে এই অর্গানাইজড ক্রাইমের এগেনস্টে লড়বে? এরা তো সংঘবদ্ধ নেকড়ে বা হায়না, তাদের বিরুদ্ধে লড়তে গেলে তো শক্তি দরকার। মানুষ কি করে, মানুষ তো প্রাণ বাঁচাবে আগে, না অন্যায়ের বিরুদ্ধে লড়বে? তার জন্য নিজের মেয়েদের স্যাক্রিফাইস করতে হচ্ছে। মানে এটা তো শুনেই সব থেকে অবাক লাগছে যে কলেজে পড়তে যাচ্ছে যে মেয়েরা, তাদেরকে এগুলো সাফার করতে হয়েছে। পুলিশ ছিল, তারা কিছু করেনি, কেউ কিছু বলেনি এতদিন। হ্যাঁ, এবং আমি তো বললাম কোনো গলির ভেতরে নয়, কোনো গ্রামে নয়, উত্তর পাড়ায় জিটি রোডের ওপরে, পুলিশ থানা 200 মিটার দূরে, কারোর সাহসে কুলায়নি কেউ একটা আওয়াজ করার। আপনি কথা বললেন পুলিশদের সঙ্গে যারা রয়েছেন আর এখন সেখানে যারা দায়িত্বে? সব বলছে আমরা তো স্যার নতুন এসেছি, নির্বাচনের পর সব বদলে গেছে। আর তার না হলে যারা পুরনো, তাদের ওই একটাই কথা, আমাদের তো স্যার কেউ অভিযোগ জানায়নি। আসল ব্যাপারটা তো ওইখানেই, আপনার মনে ভয় ধরিয়ে দেওয়া হবে, আপনার সাহসে কুলাবেন, আপনি সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি হবেন। দেখুন, এটা আমি বুঝি সাধারণ মানুষের কথা, সবাই তো আর বরুণ বিশ্বাস হয় না, এবং বরুণ বিশ্বাসের পরিণতি তো তারা দেখেছে। মানুষের প্রাণের বাঁচার অধিকার সংবিধান দিয়েছে, আর এই তৃণমূলের গুন্ডারা এই সংবিধানের অধিকারটা কেড়ে নিয়েছিল, যে হয় আমাদের কাছে বশ্যতা স্বীকার করো সর্বতভাবে, নাহলে প্রাণে বাঁচার অধিকার ভুলে যাও। তাই হয়েছে। এটাকে ফিরিয়ে আনতে গেলে এখন হোমিওপ্যাথি ডোজ দিলে হবে না, এই ক্যান্সারকে নির্মূল করতে গেলে আমাদের কেমোথেরাপি দরকার। নর্মাল সময়ে কেউ কেমোথেরাপি ব্যবহার করে না। দাদা, এ বিষয়ে আমি একটা প্রশ্ন করব আপনাকে। রিসেন্টলি আমার কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছেন এই যে রাস্তার পাশে অবৈধ নির্মাণগুলো ভাঙা হচ্ছে, ছোট ছোট দোকানপাট ভাঙা পড়ছে, এমন হবে না তো যে আজকে ভাঙা পড়লো, তাদের পুনর্বাসন দেওয়া হলো না, আবার তারা ফিরে এলো একই রকম ভাবে? একটা কথা কিন্তু খুব পরিষ্কার বলা হয়েছে সরকারের তরফ থেকে, আগে আপনারা বেআইনি জমি থেকে সরে যান। সরকার নিশ্চয়ই মানবিক হবে, সরকার নিশ্চয়ই বিকল্পের ব্যবস্থা করবে, চেষ্টা করবে, কিন্তু আপনাকে তো সরে যেতে হবে। আমি তোমার একটা মডেলের কথা বলি। উত্তরপাড়ায় কোন্নগর, হিন্দমোটর, তিনটেতেই রেলওয়ে স্টেশনে রেলের বাজার রয়েছে, বিশাল বড় বড় বাজার। যাদবপুরে দেখেছো, শিয়ালদা থেকে সব জায়গায় হচ্ছে যে রেলের বাজারগুলো ভাঙা হচ্ছিল। তখন আমার কাছে সব থেকে বড় বাজারটা কোন্নগর বাজার, এবং সেখানে প্রায় 400 দোকান। তারা আমার কাছে আসে, আমি সব শুনি, স্যার 40 বছর ধরে আমরা করছি, 400টি পরিবার, এই সেই সব ভালো। আই উইল এনশিওর, এই 15 দিনে আমরা কোথায় যাব, বাচ্চাদের পরীক্ষা চলছে, তারপর পুজো, আই ডু এগ্রি। আপনারা আমাকে লিখে দিন যে 6 মাসের মধ্যে, 180 দিন, 6 মাসের মধ্যে আমরা বিকল্প ব্যবস্থা নিয়ে এখান থেকে সরে যাব, কিন্তু এই 6 মাস আমাদের যেন হঠাৎ করে এই ভাঙচুরটা না হয়, তাহলে আমরা সর্বশান্ত হয়ে যাব, আর 6 মাসের মধ্যে আমরা বিকল্প ব্যবস্থা করে সরে যাব। তো আমি ওদের বললাম যে আপনারা যদি এটা আমায় লিখিত দেন, আমিও কথা বলছি রেল অথরিটির সঙ্গে, এবং আমি আপনাদের অন বিহাফ অফ ইউ, আমি রেলকে লিখিত দেব যে আমার দায়িত্ব 180 দিনের মধ্যে এরা উঠে যাবে বিকল্প ব্যবস্থায়, আপনারা বুলডোজার চালাবেন না বা শক্তি প্রয়োগ করবেন না। যখন এরা 40 বছর ধরে পড়েছিল, 6 মাস আমি দায়িত্ব নিচ্ছি। এবং আমি রেলের সঙ্গে যখন কথা বলি, চিঠি দিই, জিএম এর সঙ্গে দেখা করি, ওরা কিন্তু এটা কনভিন্স হলো, এবং কোন্নগর রেলবাজারে একটা লাঠিও চলেনি, এবং ওরা এভিকশনও করেনি।
এবং রেগুলার আজকেই রাত্রেবেলা মিটিং রয়েছে রেলবাজারের সঙ্গে, ওরা বিকল্প জমি দেখেছে। ওটা আমার দায়িত্ব সরকারের সঙ্গে কথা বলা, বা যে প্রাইভেট জমি যেটা মালিকের সঙ্গে কথা বলা, পরিত্যক্ত কারখানার একটা ইয়ে ছিল প্লট, এগুলো আমরা করব। একটা অল্টারনেটিভ, এই যে বারবার এই যে সিপিএম যে রাজনীতিটা করছে, বারবার কোর্টে চলে যাচ্ছে, কোর্টে কি হবে? কোর্টে স্টে অর্ডার দেবে, কতদিন দেবে? কারণ এটা তো ন্যাশনাল ইন্টারেস্ট, রেলের যে এক্সপ্যানশনটা তো ন্যাশনাল ইন্টারেস্টে হবে, সেখানে কোর্ট কতদিন দেবে? কোর্ট এই স্টে অর্ডারটা দিচ্ছে যে আপনারা একটা বিকল্প ব্যবস্থা করে সরে যান। 2বার 3বার 6 মাস, তারপর কিন্তু কোর্ট বলবে যে আপনাদের তো 6 মাস ধরে আমরা স্টে দিয়েছি, তো এখন আপনারা সরেননি কেন? কারণ আপনারা ধরে নিচ্ছেন যে এই জমিটা আমরা কিছু রাজনৈতিক নেতার সঙ্গে থেকে বড় বড় উকিল দিয়ে এটা আমরা স্টে করিয়ে যাবো। নাও দ্য কোশ্চেন ইজ, এটা ভাবো তো একটা সিচুয়েশন যে বাংলার সমস্ত মানুষরা, পুরুষরা তারা সিদ্ধান্ত নিল, বা মহিলারা সিদ্ধান্ত নিলেন যে আমরা ওই সাইড ব্যাগ নেব না, পুরুষরাও সিদ্ধান্ত নিলেন যে আমাদের প্যান্টে কোনো পকেট থাকবে না। এবার পকেটমার অ্যাসোসিয়েশন যে কোর্টে কেস করলো, এটা তো আমাদের পেটে লাথি মারছেন। আমরা পিক পকেট কি করে করবো আপনি যদি পকেটই না রাখেন? বা সবাই বললো আমরা ক্যাশ রাখবোই না, আমরা শুধু জিপে ফোনপে ইউজ করব, ডিজিটাল। তা এবার এরা গিয়ে সব বলবে যে ভাই এরা তোর পকেটে টাকাই রাখছে না, আমরা চুক্তিটা করবো কি করে? এটা কি হয় কখনো? আপনি বেআইনি জায়গায় থেকেছেন, আপনি শিফট করুন, আপনাকে মানবিকভাবে আমরা সাপোর্ট দেব, অল্টারনেট জায়গা আপনারা খুঁজুন। কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে আমরা এই কোর্টের স্টে অর্ডার নিয়ে নিয়ে চালিয়ে যাব 30 বছর, সেটা হবে না। সরকার কি কোনো পুনর্বাসনের ব্যবস্থা করবে দেখুন, গরিব হকারদের জন্য? সরকার কি করতে পারে? সরকার করতে পারে যে আপনারা জমি দেখুন, আমরা ত্বরান্বিত করব প্রসেস। একটা মিনিমাম যদি ইনফ্রাস্ট্রাকচার হয়, সেটা কি হেল্প করবে, সেটা সরকারিভাবে সেটার বলার অধিকারী আমি নই, সেটা আমাদের মন্ত্রী রয়েছেন, দপ্তর রয়েছে, তারা বলবেন। সরকার নিশ্চিতভাবে মানবিক মুখ নিয়েই দেখবে। এই সরকারের একটা জিনিস খুব ক্লিয়ার, অন্যায়ের সঙ্গে, অবৈধ কাজের সঙ্গে, দুর্নীতির সঙ্গে আমরা কিন্তু বজ্রাদপি কঠোর, কিন্তু আপনার সঙ্গে যে মানবিকতা, সংবেদনশীলতা, সেটা আমাদের 100% থাকবে। সেটা ওই কোমল কুসুমের মতো। কিন্তু আপনি যদি মনে করেন যে আমাদের মানবিক অ্যাপ্রোচ বা আমাদের সংবেদনশীলতা সেটা আমাদের উইকনেস, তাহলে ভুল করছেন, সেটা চলবে না। দাদা, অ্যাকচুয়ালি মানুষের মনে তো ভয়, মানে এখন তো সবাই সিঁদুরে মেঘ দেখছে, ভয় পাচ্ছে সবাই যে এতদিন খারাপ কিছু ফেস করতে করতে কেউই বিশ্বাস করতে পারছে না সহজে। অনেকে এটা বলছেন যে দেখবি এরপর এমন হবে, এদেরকে তুলে দেওয়া হলো, তারপর আবার টাকা নিয়ে এদেরকে বসিয়ে দেবে। এই ধরনের কথা মানুষের মধ্যে শোনা যাচ্ছে। পৃথিবীতে এই একটা জিনিস না কন্ট্রোল করা যায় না, সেটা হচ্ছে যে তুমি কি ভাবছো। তোমার ভাবনাকে তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না, তাহলে তো হীরক রাজার দেশের মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র আনতে হয়, সেটা তো হয় না। ব্যাপারটা হচ্ছে যে ভয় দেখানোটা, এই যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সিপিএম এবং তৃণমূল, তারা ভয় দেখানোর রাজনীতি করে। তারা মাইনরিটিদের ভয় দেখাচ্ছে যে বিজেপি আসলে তুমি নামাজ পড়তে পারবে না, তুমি মসজিদে যেতে পারবে না, তোমার ধর্ম রক্ষা করতে পারবে না, তুমি তোমার ইচ্ছা মতো 4টে 5টা 6টা বিয়ে করতে পারবে না, তুমি ইচ্ছা হলো তোমার বউকে তালাক দিয়ে দিলে সেটা করতে পারবে না। এই ভয়টা দেখিয়ে, এদের ভয় হচ্ছে ট্রাম্প কার্ড। ভয় দেখিয়ে এরা কেন লিগালাইজ করেনি বলো তো? এই সিপিএম অপারেশন সানশাইন ভুলে গেছে কলকাতার লোক? অপারেশন সানশাইন তো কলকাতার লোক ভুলে যায়নি, কেন হয়েছিল? আর আমার কথা হচ্ছে, গরিবকে এরা চিরকাল গরিবই রেখে দেবে, যাতে সর্বহারার নাম করে আমরা ভোটটা নিতে পারি। তারপর আমি 22 লাখের গাড়ি চড়ে ঘুরে বেড়াবো, আমি ফ্যাব ইন্ডিয়ার 3000 টাকার শার্ট পরে ঘুরে বেড়াবো, আর দলিত, গরিব, মাসিহা হয়ে দাঁড়াবো। এটা তো হতে পারে না। আমরা সব সময় কেন ধরে নেব যে এরা গরিবই থাকবে? এদের উন্নয়নের জন্য আমরা কি করেছি? তৃণমূলের কথা ছেড়েই দাও, ওরা তো যা পেরেছে বিক্রি করেছে। এমন একটা লোককে পুরো পশ্চিমবঙ্গে তুমি যদি দাঁড় করাও, আমি তার সঙ্গে এসে বসে পডকাস্ট করব, যে বলবে আমি গরিব এবং সম্পূর্ণ স্বচ্ছভাবে আমাকে সাপোর্ট করেছে তৃণমূল, আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি।
একটা লোককে এনে দাঁড় করা পাবে না, মানে স্বচ্ছতা তো ছিলই না। ছিলই না। কিন্তু মানুষকে কতদিন গরিব বলিয়ে রেখে দেবে? তো তোমার ভোট ব্যাংক। আজকে এই মাইনরিটি দরদের কথা বলে যাচ্ছে, তুমি বলো তো মাইনরিটি ইয়াং ছেলেদের, তুমি এই খিদিরপুর, পাকসা, কাশিম, সমস্ত এলাকা, রাজাবাজার, ইয়াং ছেলেদের দেখো তো কি করছে সারাদিন, মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে উইদাউট হেলমেট। সেটা অ্যালাউ করা হয়? এখন আর হচ্ছে না। এবং পশ্চিমবঙ্গে গত 2 মাসে কোনো জিনিসের, কোনো ব্যবহার্য বস্তুর বিজনেসে যদি সব থেকে বেশি বৃদ্ধি হয়ে থাকে সেটা হচ্ছে হেলমেট। দাদা, বুলডোজারের কথা তো হলো, কিন্তু তৈরি কি হবে, কনস্ট্রাকশন কি হবে, কনস্ট্রাকটিভ কি জিনিস আসছে এরপর উত্তরপাড়ার মানুষের জন্য? দেখো, যে কোনো গঠনমূলক কনস্ট্রাকটিভ কিছু করতে গেলে আগে পুরনো যে জিনিসটা রয়েছে অচল আয়তন, সেটাকে ভাঙতে হয়। সেটার ডিস্ট্রাকশন চলছে, সঙ্গে সঙ্গে আমার কনস্ট্রাকটিভ কাজও শুরু হয়েছে। নাম্বার 1, আমি গত পরশু একটা অ্যাপ ডেভেলপ করিয়ে সে অ্যাপটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিধায়কের কাছে যাতে কাউকে আসতে না হয়, বিধায়কের কাছে আসতে গিয়ে যে আপনার সময় নষ্ট হবে, বা ধরুন এটা তো সম্ভব নয় যে আমি সপ্তাহে 7 দিন আমার বিধায়ক অফিসে বসবো, সেটা সম্ভব নয়। বিধানসভা আছে, আরও কাজ আছে, মন্ত্রীদের কাছে যাওয়া আসা, সেজন্য কাউকে আসতে হবে না বিধায়কের কাছে। আপনি অ্যাপ ব্যবহার করুন। বিধায়ক কি করছে ওটা রেগুলার আপডেট হবে সে অ্যাপে। ওটার নামই দিয়েছি উত্তরপাড়ার উত্তরণ। আপনার লোকাল এরিয়ার সমস্যা, আপনার পার্সোনাল জিনিসের সমস্যা, ব্যক্তিগত কোনো ডকুমেন্টের সমস্যা, এনিথিং অ্যান্ড এভরিথিং, বিধায়কের কোথাও ভর্তি হওয়ার জন্য, হসপিটালে ভর্তি হওয়ার জন্য বিধায়কের কাছে আসতে হবে না। আপনি অ্যাপে আপনার যা সমস্যা বা যে হসপিটাল যেটা, সেটা আপলোড করুন, সেটা আমরা ডাউনলোড করে বিধায়কের স্বাক্ষর সমেত চিঠি হয়ে যাবে, সেটা আমি আপনার ওখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি সরাসরি হসপিটালে চলে যান। তো এইটা আমরা অ্যাপের মাধ্যমে শুরু করেছি। আর যেটা একটা প্রজেক্ট শুরু করেছি আমি, সেটা হচ্ছে মাই কনস্টিটিউয়েন্সি ইয়োর ড্রিম। এটা যেটা শুরু করেছি, দেখো উত্তরপাড়ার একটা বিরাট ইতিহাস রয়েছে। ভারতের নবজাগরণ শুরু হয়েছিল বাংলায়, আর বাংলায় নবজাগরণের সূত্রপাত কিন্তু হুগলি জেলা, এবং তাতে উত্তরপাড়া কোন্নগরের একটা বিরাট অবদান রয়েছে, বিশাল অবদান রয়েছে। এগুলো সব ধ্বংস হয়ে গেছে, এগুলোকে ফিরিয়ে আনতে হবে। আমি যেমন বলছি যে ধরো আজকে উত্তরপাড়ার রাজবাড়ি হসপিটাল, এত বড় একটা হসপিটাল, কি ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। কর্মী নেই, কোনো যন্ত্রপাতি, বেসিক যন্ত্রপাতি নেই। আমি নির্বাচনের সময় একদিন কলকাতা এসেছিলাম কাজে, আমি যখন ফিরছিলাম আমি গুনেছি যে নিবেদিতা সেতু থেকে উত্তরপাড়া যে মেন গেটটা, বড় গেটটা রয়েছে জিটি রোডের ওপরে, ওইটুকুর মধ্যে হার্ডলি এটা 25 মিনিটের জার্নি। তার মধ্যে অন্তত গোটা 20 অ্যাম্বুলেন্স আমাকে ক্রস করে কলকাতার দিকে ছুটছে, সব যাচ্ছে এই হুগলি জেলা, বেসিক্যালি উত্তরপাড়া থেকে। সব জিনিসের রেফারেন্স কলকাতা। আমি বলেছিলাম যে এই অ্যাম্বুলেন্সের যাতায়াত এটা আমি বন্ধ করব, রাজবাড়ি হসপিটালকে পুনর্গঠন করব। ব্যাপার হচ্ছে এইগুলো যে পুনর্গঠন, তার জন্য টাকা দরকার। আগের সরকার যে ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে, ফাইন্যান্স কমিশন, 15 ফাইন্যান্স কমিশনের টাকা সব এক্সস্টেড, কাজ কিছুই হয়নি। এবার আপনাকে টাকা আনতে হবে। এবার টাকা আনতে হবে। টাকার তো সরকার কাছে তো আর কোষাগার নেই যে যা ইচ্ছা বললাম। এবং এই অবস্থা তো শুধু উত্তরপাড়ার নয়, পুরো পশ্চিমবঙ্গের। তো সেটা বলে তো আমি বিধায়ক হিসেবে দায়িত্ব এড়াতে পারি না। আমি বড় বড় কর্পোরেট এখনো যারা আছে উত্তরপাড়ায় বিধানসভাতেই, এই বড় বড় কর্পোরেট বিজনেস হাউস, তাদের সঙ্গে সরাসরি কথা বলছি, এবং একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছি যে এতদিন কিন্তু আপনারাও টাকা দিয়েছেন, অস্বীকার করে লাভ হবে না। আপনারাও এই ছোট ক্রিমিনালদের বড় হতে দিয়েছেন। আপনার সে যে লজিকই থাকুক, বিজনেস বাঁচাতে হোক, যাই হোক, অন্যায়ের সঙ্গে আপনিও কোঅপারেট করেছেন, কোটি কোটি টাকা এদের দিয়েছেন। আজ থেকে আপনাকে একটা টাকা দিতে হবে না কোনো সিন্ডিকেট, কোনো মাফিয়া, কোনো দলীয় রাজনীতির নেতা, সেটা আমার বিজেপির নেতা হলেও নয়। এবং যদি আপনাদের কেউ অ্যাপ্রোচ করে, সরাসরি আমায় ফোন করবেন, একটা টাকা কাউকে দেবেন না, কোনো জিনিসে না। সিন্ডিকেট রাজ বন্ধ, কিন্তু তার বদলে আপনাকে কন্ট্রিবিউট করতে হবে উত্তরপাড়ায়। একটা বড় কর্পোরেটকে যদি আমি বলি যে দেখুন, আপনি বছরে
ধরে নিন আপনি 40 লাখ টাকা দিতেন তৃণমূলের গুন্ডাদের, কাউন্সিলরকে, চেয়ারম্যানকে, আপনি এবার 1 টাকাও দেবেন না, আমাদের কাউকে দেবেন না, দিলে আমি অ্যাকশন নেব। আই উইল এনশিওর যে আপনি এখানে বিজনেস করতে পারবেন না। যদি আপনি গুন্ডাদের বা মাফিয়া চায়, আমার পার্টির নেতাদেরও আপনি 1 টাকা দেবেন তাহলে। এবার এই 40 লক্ষ টাকা যেটা আপনার বেঁচে যাচ্ছে, আপনি সে দিয়ে একটা এমআরআই মেশিন কিনে আপনি রাজবাড়ী হসপিটালকে দিন। ভালো কারণ। আপনার 15 লাখ টাকা বাঁচছে, কাউকে দিতে হচ্ছে না, সেটা দিয়ে আপনি একটা এক্সরে মেশিন কিনে রাজবাড়ী হসপিটালকে দিন। এবং ওখানে বোর্ড লাগবে যে ডোনেটেড বাই বা স্পন্সার্ড বাই পার্টিকুলার কোম্পানি। ওখানে একটি বড় অর্গানাইজেশনের সঙ্গে আমার কথা হয়ে গেছে, ফাইনালও হয়ে গেছে, সরাসরি সরকারিভাবে। তাদেরও বলেছি যে আপনারা 1 টাকাও দিতে হবে না। তারা আমার উত্তরপাড়াতে গোটা 5 বড় বড় ঘাট রয়েছে, যেগুলো খুব ফেমাস এবং ধ্বংসপ্রাপ্ত। খুব সুন্দর করে সাজানো যায়। এখানে 12 মন্দির ঘাট, যেটা ইট ইজ ভেরি ইউনিক, কারণ ওখানে 12খানা শিব মন্দির রয়েছে। সেই বড় কোম্পানিটির সঙ্গে ওয়ার্ল্ডিস, তাদের চেয়ারম্যানকে নিয়ে আমি গেছিলাম ওখানে, কারণ তার সঙ্গে কথা হয়, উনি কনভিন্স হন। আমি বলেছি যে আপনাদের বিজনেসে একটা নয়া পয়সা আপনাকে কোথাও খরচা করতে হবে না, আপনি ওয়েলডিস ঘাটটা অ্যাডপ্ট করুন। ওনারা ওই 12 মন্দির ঘাটটাকে ওখানে, কারণ সিঁড়িগুলো ভাঙা, ওখানে ঘূর্ণি, বহু লোক মরে গেছে, সেই জন্য ওটা আমি এসে বন্ধ করে দিয়েছিলাম। এটা আবার খোলা হবে। আমরা কি করছি যে ওই যে ঘাটটা রয়েছে, ঘাটের ওপর যেমন বেনারসে বয়াগুলো লাগিয়ে চেন লাগিয়ে দেওয়া হয় যাতে কেউ ভেসে না যায়, সেটা করা। 12খানা মন্দির রিনোভেট করা, রং করা, পুরো ল্যান্ডস্কেপিং করা, লাইট অ্যারেঞ্জমেন্ট করা, এবং প্রত্যেক সপ্তাহে সোমবার ওখানে গঙ্গা আরতি করা হবে। তাহলে আপনি বোর্ড লাগান, সিএসআর করছেন আপনি ঘাটটা। এরকম অলরেডি 6টার মধ্যে 4টে ঘাট, সেগুলো কিন্তু আলাদা আলাদা কর্পোরেট তারা নিয়ে নিয়েছে। এই বর্ষার পরই কাজ শুরু হবে। আমি খুব আশাবাদী ডিসেম্বরের মধ্যে আমরা সবগুলোকে ইনঅগারেট করব। মহা শ্মশান ঘাট রয়েছে, সেগুলো সব ধ্বংস। এগুলো সব আমি এই কর্পোরেট, কারণ এই মুহূর্তে তো মুশকিল, এমএলএ ল্যাট দিয়ে কত টাকা আমরা করব। 70 লক্ষ ছিল। আই এম থ্যাঙ্কফুল টু আওয়ার অনারেবল চিফ মিনিস্টার, কিন্তু ওটাকে 1 কোটি টাকা করেছেন। কিন্তু যা প্রয়োজন তার হিসাবে আমি 1 কোটি টাকায় কি হবে? এখন এই যে বিউটিফিকেশনের জিনিসগুলো, কর্পোরেটের লোক কিন্তু বিউটিফিকেশন, হসপিটাল, স্কুল, কলেজ, তারা ইন্টারেস্টেড, কারণ তাদেরও তো ওখানে বোর্ড লাগবে সিএসআর এর, তাদেরও একটা পাবলিসিটি হবে। কিন্তু যেটা আরেকটা বড় চ্যালেঞ্জ, এই যে ড্রেনেজ সিস্টেম, জল জমাটা তো বিশাল বড় সমস্যা। এবার এখানে তো আর উত্তরপাড়ার। কোনো কর্পোরেটকে দিয়ে করাতে পারবো না, কারণ ওই ড্রেন ক্লিন বাই কোনো কর্পোরেট সেটা কেউ রাজি হবে না। সেখানে আমার এমএলএ এর টাকা যাবে। আমি একটা কথা বলি, এবং সরকারও আমাদের সাহায্য করবেই। এই যে ড্রেন জল জমা, কারণ উত্তরপাড়ার ভৌগোলিক সিচুয়েশনটা একটা বাটির মতো, এবং যে ভয়াবহ রকমের ওখানে অবৈধ নির্মাণ হয়েছে, এই সোসাইটিগুলো, টাওয়ারগুলো তৈরি করেছে, এটা শুধু আমি বিল্ডারদের সিন্ডিকেটকে আমি কেন দায়ী করি? যারা কিনেছেন তারা জানেন না যে আমরা কি কিনছি? আমার আশপাশের পুকুরগুলো ডুবিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে বাড়ি তৈরি হচ্ছে। আমার ড্রেনেজ সিস্টেম বলে কিছু নেই। ভাই, আপনি বাড়ি কিনছেন আপনার সারা জীবনের সঞ্চয় উপার্জন দিয়ে, আর আপনি এটা ভাবছেন না যখন আপনি বাড়িটা কিনছেন যে আশপাশে কোনো ড্রেনেজ নেই। তো এটা একটা বিরাট বড় কাজ। এরম ভাগ করে করে কাজ করছি। আমি একটা জিনিস শুরু করেছি, যেটা আমি বললাম আমার প্রজেক্টে, যে মাই কনস্টিটিউয়েন্সি ইয়োর ড্রিম। আপনার স্বপ্ন আপনি সফল করবেন, সাহায্য করার জন্য আমি আছি। তার জন্য আমরা প্রত্যেক কটা বিষয়ে 5 জনের করে একটা কমিটি করছি। সাধারণ নাগরিকদের ক্রাইটেরিয়া হতে হবে, তাদের বয়স হতে হবে কমপক্ষে 60 ঊর্ধ্ব, যে তারা, আপনি ধরুন এক্সপার্ট এডুকেশনের, আপনি শিক্ষক, আপনি কলেজ শিক্ষক, অধ্যাপক, রিটায়ার করেছেন, যাতে আপনি সময় দিতে পারেন। 5 জন শিক্ষক, তারা নির্দিষ্ট করবে যে এখানে স্কুলগুলো, কলেজগুলোর কিভাবে সার্বিক উন্নতি হবে। লাইব্রেরির কি করে, জয়কৃষ্ণ লাইব্রেরি এশিয়ার প্রাচীনতম লাইব্রেরি, সেটা কি করে উন্নতি করতে হবে। 2 লক্ষ বই, 50,000 পুঁথি, দুষ্প্রাপ্যতম। ঋষি অরবিন্দ জয়কৃষ্ণ লাইব্রেরিতে দাঁড়িয়ে তার বিখ্যাত যে ভাষণ ছিল, উত্তরপাড়া স্পিচ, সেটা দিয়েছিলেন যখন আধ্যাত্মিকবাদে চলে গেলেন। ওখানে নেতাজি সুভাষচন্দ্র বোস, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, তাদের পদধূলি পেয়েছে। আর সেটা দেখুন, 30 জন স্যাংশন স্টাফ রয়েছে, 4 জন।
এইগুলোকে কি করে ডেভেলপ করা হয় তার জন্য শিক্ষাবিদদের একটা কমিটি, ড্রেনেজ সিস্টেমের জন্য যারা ইঞ্জিনিয়ার, সিটি প্ল্যানার তাদের নিয়ে 5 জনের কমিটি, স্বাস্থ্যের জন্য যারা ওখানে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, যারা বয়স্ক এবং যারা কোন নগরে উত্তরপাড়া হিন্দ মোটরে থাকেন, কারণ উনি নিজের জায়গা, তাদের অংশীদারিত্ব আমি করছি। তার মানে সাধারণ মানুষকে আপনি কাজে লাগাচ্ছেন এবং হ্যাঁ। তাদের যেটা এক্সপার্টিস সেটা প্রয়োগ Correct, করা কারণ হচ্ছে। তিনি দেখুন, এন্ড অফ দ্য ডে আমার তো বাড়ি, আমি তো বহিরাগত, কিন্তু যে ভদ্রলোক 3 জেনারেশন ধরে তারা উত্তরপাড়াতে তার ঠাকুরদা ডাক্তার ছিলেন, তার বাবা ডাক্তার ছিলেন, উনি ডাক্তার, উনি ওই উত্তরপাড়া বিধানসভার স্বাস্থ্য পরিকল্পনা, স্বাস্থ্যের যে রিকোয়ারমেন্ট আমার থেকে 1 লক্ষ গুণ বেশি। আমি কি একজন বিধায়ক হয়ে সর্বগুণ সর্বজ্ঞানী হয়ে গেছি? আমি ওনাকে ইনভলভ করব। যারা বিভিন্ন রকম, যারা খেলাধুলায় এক্সপার্ট, উত্তরপাড়া থেকে অন্তত 6 জন ভারতে প্রতিনিধিত্ব করেছেন, সেই ফুটবল গ্রাউন্ডগুলো ধ্বংস, ফুটবল খেলাটা বন্ধ, সেটাকে আমি রিভাইভ করব ওই প্রাক্তন ফুটবলারদের আমি সঙ্গে নিয়ে, যে আপনারা বলুন খুঁটিনাটি কি করতে হবে, টাকা জোগাড় করা, প্রশাসনিক সাহায্য, লাল ফিতের বাঁধন, এগুলো আমি দেখব। আপনারা শুধু আপনাদের স্বপ্নটাকে আমার সামনে নিয়ে আসুন, স্বপ্ন বাস্তবায়িত করার যে পরিকল্পনা সেটা আমাকে দিন, আমার সঙ্গে বসুন, টাকা দিতে পারবো না কিন্তু সম্মান দেব, এবং আপনার শহরটা আপনি গড়ে তুলুন, আপনার বিধায়ক আপনার সঙ্গে আছে, আমি সব কিছু করে দেবো না, তাহলে এটা মেনটেন হবে না। কারণ আমি আজ আছি, কাল থাকবো না, 5 বছর আমার এখানে আয়ু, তারপরের 5 বছর ভবিষ্যৎ জানবে। কিন্তু যদি যেটা হয়ে যাবে, যদি আমি 12 মন্দির ঘাটটাকে রেনোভেট করতে পারি, সাজিয়ে তুলতে পারি, সেটা তো আরো 40 বছর 50 বছর, আমি তো বাঁচবো না ততদিন। আপনার সন্তান সন্ততি, আপনার নাতি এসে দেখে খুশি হবে যে হ্যাঁ আমার দাদুর কন্ট্রিবিউশন রয়েছে এই ঘাটটা, সুন্দর ঘাটটা বানানোর জন্য। সেই প্রত্যেকটা জিনিসে আমরা নাগরিকদের ইনভলভ করছি, এবং আমরা কোথায় কখন কোন কাজ করছি, কতটা কোথায় এগিয়েছে, সব কিছু আপনি অ্যাপের মধ্যে পাবেন। সে অ্যাপও রিলিজ হয়ে গেছে। তার মানে আপনি খুব ভালো একটা ভাবনা নিয়ে এগোচ্ছেন। আমি আশা করব যে আপনার এই ইচ্ছেগুলো পূরণ হবে এবং আপনাকে আমরা এই একই রকম ভাবে আগামী 5 বছর এভাবেই দেখতে পাবো। দেখো সঙ্গীতা, আমি না উইশফুল থিঙ্কিংয়ে বিশ্বাস করি না, আমি আশা করি না, আমি করে ছাড়বো। ফৌজি লোক তো, এনএসজির লোক, একবার মাথায় ঢুকেছে যখন ভূত, আমার বাড়ি কল্যাণী, গঙ্গার ওপারে। আমি গত 2.5-3 মাসে আমি এক রাত্রিও কল্যাণীতে কাটাইনি, কখনো 10 মিনিট, কখনো 15 মিনিটের জন্য গেছি। আমার ফ্যামিলি থাকে বম্বেতে, আমি সব ছেড়ে এখানে বসে আছি। আমি দিনের মধ্যে খুব বেশি হলে 1 মিনিট আমার ওয়াইফের সঙ্গে কথা বলতে পারি, তাও দিনের বেলায়। রাত্রেবেলা যখন আমি বাড়ি ফিরি তো বেচারা শুয়ে পড়েন, পরের দিন অফিস, আমি রাত 12টা-1টার আগে বাড়ি পৌঁছাই না। তো হোয়াট আই এম ডুইং হিয়ার? আমি যদি এই কাজগুলো না করতে পারি, আমি কিসের জন্য এসেছি? আমি বোম্বে থেকে নিজের গাড়ি চালিয়ে এসেছি, 2টো সুটকেসে ভরে জামা কাপড় নিয়ে এসেছি। আমি ফিরবো যখন, ওই সুটকেস 2টো আবার ডিকিতে রেখে গাড়ি নিয়ে বেরিয়ে যাব, সে যবেই ফিরি। তো আমি জীবনের গোল্ডেন সময়, এখন তো লোকের আরাম করার সময়, অথবা যারা রাজনীতিতে আছে যারা পয়সা কামানোর সময়। আমার তো এই দুটো নেই, আরামও নেই, পয়সাও কামাচ্ছি না। দেন হোয়াট আই এম ডুইং? তো আমার একটাই লক্ষ্য, উত্তরপাড়া বিধানসভার মানুষরা যেন কখনোই না ভাবে যে দীপাঞ্জন চক্রবর্তী বিধায়ক আর আমরা তার প্রজা। না, আপনারা সবাই বিধায়ক, আমি আপনার সেবক, আপনার কাজটা আমি করব, স্বপ্ন দেখবেন আপনি, আমাকে দিক নির্দেশ আপনি দেবেন, আপনারা আমাকে মনিটর করবেন যে আমি কাজ করছি কিনা। আপনারাই রাজনীতিবিদদের বিগড়ে দেন। স্যার স্যার বলে পেছনে পেছনে ঘোরাটা বন্ধ করুন। আমি যেন কোনো সম্বর্ধনা নেই না, আমাকে কেউ স্যার বললে আমি খুব ক্ষেপে যাই। আপনারা আপনাদের কাজ করুন, আমি আপনার সেবক। আপনারা স্বপ্ন দেখুন, রাস্তা তো মানে সফলটা আমি একা করতে পারবো না, সবাই মিলে করবেন। শুধু বিধায়ক করে দেবে, আমি বাড়িতে বসে থাকবো, তা চলবে না, সবাইকে ইনভলভ হতে হবে। এবং আই এম রিয়েলি হ্যাপি, আমি সেই রেসপন্স পাচ্ছি, সব প্রফেশনাল লোকের কাছ থেকে রেসপন্স পাচ্ছি। আমাদের কমপ্লিট হয়ে যাবে এই যে 5টা-6টা কমিটি, 5 জনকে নিয়ে, আই হোপ নেক্সট উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আমরা ফুল ফ্লেজে কাজ শুরু করব। একদম হতে থাকুক, কাজ চলতে থাকুক, আপনি ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ দাদা। ধন্যবাদ। থ্যাংক ইউ।